সো ফটোশপ আমরা ইউজ করব অ্যাডোবি ফটোশপ 2020। ঠিক এখানে যেটা আছে ইলাস্ট্রেটরে যেটা ইউজ করছিলাম এটা ফটোশপ 2020 আমরা ইউজ করব। ওকে, ফটোশপ ইলাস্ট্রেটর দুইটাই কি অ্যাডোবির প্রোডাক্ট, দুইটাই একই কোম্পানির প্রোডাক্ট। তারপর রবিন কটা কাজ করছেন? 6টা। তারপরে আবু তায়েফ 3টা, 33টা, মাশাআল্লাহ। তারপরে মাহফুজ দুই বন্ধু তো খুব মিলেমিশে আছেন, দুই বন্ধু তো দেখলাম খুব মিলেমিশে আছেন। আপনি আর জাহাঙ্গীর একই ধরনের ব্লাজার ট্লাজার পড়তেছেন, কাজ কি একই রকম চলতেছে না কাজ আলাদা? ডাউনলোড হয়েছে কয়টা? একটা ডাউনলোড হয়েছে, এখন এটা এখানে আটকে থাকবে যদি ফাইল না দেন। ঠিক আছে, ফাইল ধুমাইয়া দিতে হবে। ফাইল দেওয়া ছাড়া ডাউনলোড বাড়ানোর কোনো বিকল্প ওয়ে নাই। ঠিক আছে, এবং কোয়ালিটিফুল হতে হবে। জাবির আপনার ফ্লায়ারগুলো আপলোড করছিলেন? রেডি, আপনারা ওইগুলো আপলোড করেন, ইনশাল্লাহ স্যার আসবে। ওটা একেবারে ক্লোজ করেন, দরজাটা একেবারে ক্লোজ করেন, একটু কষ্ট করে ক্লোজ করে দিন। আচ্ছা, এখন আসেন ফটোশপ কি আর ইলাস্ট্রেটর কি। কত না কোনো কথা বলা যাবে না, সাইড টকিং করা যাবে না। আর বেশি কথা বললে এখানে চলে আসবেন। আচ্ছা, ইলাস্ট্রেটর হলো একটা ভেক্টর সফটওয়্যার যেটা দিয়ে আমরা সব ধরনের কী করি, ভেক্টর ডিজাইন করি। এবং ভেক্টরটা কি অনুপাতে কাজ করে, কিসের উপর বেস করে? পাথ বেস কাজ করে। ঠিক এর উল্টো হলো ফটোশপ। ফটোশপ হলো একটা রাস্টার বেস সফটওয়্যার যেখানে পিক্সেল বেস কাজ করে। ফটোশপ দিয়ে সব ধরনের রাস্টার গ্রাফিক্স বানানো যায়। যত ধরনের রাস্টার গ্রাফিক্স আছে সবগুলো কী দিয়ে বানানো হয়? ফটোশপ দিয়ে বানানো হয়। এবং দুইটার মধ্যে মূল পার্থক্য হলো এটা, রাস্টার এবং ভেক্টরের পার্থক্য। ফটোশপ দিয়ে যাবতীয় কাজকর্ম করা যায়, ফটো এডিটিং থেকে শুরু করে, ডিজাইন থেকে শুরু করে, ভিডিও এডিটিং থেকে শুরু করে সব ধরনের কাজ ফটোশপ। মোটামুটি ফটোশপকে বলা হয় প্যারেন্ট সফটওয়্যার। জাস্ট এটা আমি আমার পার্সোনাল ওপিনিয়ন বললাম, প্যারেন্ট সফটওয়্যার। কারণ দেখবেন একটু খেয়াল করে, ফটোশপ দিয়ে ফটো এডিটিংয়েরও কাজ হয়, ভিডিও এডিটিংয়েরও কাজ হয়, আবার প্রিন্টের ডিজাইনও হয়, আবার লোগো ডিজাইনও করে, প্রিন্ট অন ডিমান্ডেরও কাজ করে। সব ধরনের কাজ ফটোশপ দিয়ে করা যায়। ফটোশপের ফাইলগুলোর সাইজ দেখবেন অনেক বেশি হয়, অনেক বেশি, অনেক হাই লোডের সাইজ হয়, বিকজ ফাইলটা অনেক ভারী। ফটোশপটা অনেক ভারী একটা সফটওয়্যার, যেহেতু তার অনেক ধরনের মাল্টিটাস্কে জন্য কী করা হয়, ইউজ করা হয়। ইলাস্ট্রেটর শুধুমাত্র কিসের কাজে ইউজ করা হয়? ডিজাইনের কাজে ইউজ করা হয়। কোনো এডিটিং করতে পারবেন? কোনো এডিটিং করা যাবে না। ইভেন যেহেতু এডিটিং করা যাবে না, সো তাদের ইফেক্টও খুব বেশি নেই। বাট ফটোশপে অনেক ইফেক্ট আছে যেগুলোর কারণে ফাইলটা অনেক ভারী। ঠিক আছে, তো এখানে আমাদের তো কাজ হলো কি, আমরা স্পেশাল হব প্রিন্ট ডিজাইনের উপর। ওকে, প্রিন্ট ডিজাইন নিয়ে আমরা কাজ করব। বাট ফটোশপটা স্পেশালি বানানো হয়েছে এডিটিংয়ের কাজের জন্য। স্পেশালি ফটোশপ বানানো হয়েছে ফটো এডিটিংয়ের কাজের জন্য। ঠিক আছে, তো মোটামুটি আমরা টুকটাক কিছু ফটো এডিটিং এবং রিটাচিং এখান থেকে শিখবো, আমাদের কাজের প্রয়োজনে যেগুলো ইউজ করা লাগে। ঠিক আছে, ওকে। তো এগুলো ডকুমেন্ট কীভাবে সেট আপ করতে হয়, কীভাবে নিতে হয়, কই থেকে আনতে হয়, ক্রিয়েটের কাজ কি, ওপেনের কাজ কি, এগুলো বলা লাগবে? প্রয়োজন হয়। গত 6 মাস ধরে আমরা এগুলোই শিখতেছি। ওকে, এখানে এগুলো দেখে আসছি না আগে? ওকে, তো এত কিছু আমি যাচ্ছি না, জাস্ট আমি প্রিন্টে যাই। প্রিন্টে গিয়ে এখান থেকে নিলাম A4। ওকে, A4-এ যাওয়ার পরে জাস্ট এখানে দিলাম মনে করেন ক্লাস 1 এটা দিলাম। এখানে সাইজ আছে মিলিমিটারে। আমরা ফটো ইলাস্ট্রেটরে কয়টা কালার মোড থাকতো? 2টা। কী কী? 8GB এবং CMYK। এখানে আছে 5টা কালার মোড, পিক্সেল, পিকাস, ইঞ্চি, পয়েন্ট, মিলিমিটার, সেন্টিমিটার। সো এগুলো আমাদের প্রয়োজন নাই, শুধুমাত্র আমরা ইঞ্চি এবং পিক্সেল নিয়েই কী করবো কাজ। সরি, কালার মোড না, ইউনিট। ও আচ্ছা, আগে ছিল। আচ্ছা, এগুলো হলো ইউনিট, পিক্সেল এবং ইঞ্চি নিয়ে আমরা কাজ, সো এটা নিয়ে বলতেছি না। এই দিকেন কালার মোড ছিল 8GB এবং CMYK, বাট এখানে আছে 5টা কালার মোড। কয়টা কালার মোড? 5টা। জাস্ট আমাদের 8GB এবং CMYK নিয়ে চলবে, বাকিগুলো আমাদের প্রয়োজনে বিটম্যাপ, গ্রেস্কেল এবং ল্যাব কালার। বাট আমাদের জানা লাগবে যদি ফাইনালে কোয়েশ্চেন আসে ইন ফিউচারে, অথবা কোথাও যদি কোনো কোয়েশ্চেন আসে, সেক্ষেত্রে এগুলো ইউজ করা লাগতে পারে। ওকে, বাট আমরা কাজের ক্ষেত্রে 8GB এবং CMYKটাই সবসময় ইউজ করবো। বিটম্যাপও লাগবে না, ল্যাব কালারও লাগবে না, গ্রেস্কেলও লাগবে না। ঠিক আছে, কখনোই লাগবে না আমাদের। যদি অন্য কোনো প্রজেক্টে কাজ করেন বা অন্য কোনো ক্রিটিক্যাল বা অন্য কোনো এক্সেপশনাল কিছু থাকে, হয়তো লাগতে পারে। বাট আমার এ পর্যন্ত গত 4 বছর এই 2টা থেকে বাকিগুলো ইউজ করার প্রয়োজন পড়েনি। এইটা বাই ডিফল্ট 8 বিট আছে, 8 বিট থাকবে।
এইগুলা বাকি যেগুলো আছে সবগুলো ডিফল্ট থাকবে, এগুলাতে ধরাছোঁয়া করবেন না। কি আছে ক্লিক করে দেখারও প্রয়োজন নাই। মনে করেন কি আছে দেখতে গিয়ে আপনি আরেকটাতে ক্লিক পড়ে গেল, আপনি খেয়াল করেন নাই, পরে দেখুন আপনি ডকুমেন্ট উল্টাপাল্টা করতেছে, পিক্সেলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মানে খুবই ঝামেলা করে। আবার ফটোশপ আবার আনইনস্টল করে রিইনস্টল করা লাগে, অনেক ঝামেলা করে। সো এগুলো এই যে কালার প্রোফাইল যেগুলো আছে আমাদের ডকুমেন্ট অনুযায়ী অটোমেটিক্যালি সফটওয়্যার তার যখন যেটা প্রয়োজন সে তার মতো করে কী করে নেয়, এগুলোকে নিয়ে নেয়। পিক্সেলগুলো অলওয়েজ স্কোয়ার থাকবে। আমরা বাকিগুলো দেখেন কি কি আছে, যদি মনে করেন আপনার দেখা লাগবে দেখেন, বাট ক্লিক করে অন্যগুলোতে যাওয়ার প্রয়োজন নাই। যদি কিউরিওসিটি বেশি থাকে ক্লিক করে দেখতে পারেন, পরে যদি ঝামেলা করে সফটওয়্যার আনইনস্টল করে আবার রিইনস্টল করে নিয়েন। কিউরিওসিটি দমায় রাখা যায় না, যতই বলি এগুলা। একজনকে বলছিলাম টাইপ টুলের ক্ষেত্রে ফটোশপে একটা অপশন আছে শার্প, ওইটাতে ধরবেন না। আমি ক্লিক করে দেখাইছি যে ওইখানে ক্লিক করার প্রয়োজন নাই। সে কিউরিওসিটি থেকে ওইখানে দিছে, ক্লিক করে পরে 59 ব্যাচের একজন ছিল, তো পরে দেখা যায় ওনার এটা ফটোশপ ইনস্টল ডিলেট করে আবার ইনস্টল করার পরে একই ঝামেলা থাকে। ঠিক আছে, সো প্রয়োজন নাই, যেগুলা প্রয়োজন নাই যদি ইন ফিউচারে মাস্টার হয়ে যান, প্রফেশনাল হয়ে যান, তখন এগুলো নিয়ে কাজ করেন। ঠিক আছে, কাজ করেন বলতে এগুলো রিসার্চ করে দেখেন কি আছে কি না আছে, রিসার্চ করেন সমস্যা নেই। বাট এখন যেহেতু এখন আপনাদের ইনস্ট্যান্ট কাজ করা লাগবে বা সফটওয়্যার নিয়ে এত ডিপ নলেজ নাই, শুধু শুধু হেসেলে পরে সময়টা নষ্ট করা একেবারে বৃথা হবে। ঠিক আছে, যখন প্রফেশনাল হয়ে যাবেন, মনে করেন সফটওয়্যার যে কোনো কিছু হয়ে যাক ঠিক করতে পারবেন ইনস্ট্যান্ট, আপনার কাজে কোনো ঝামেলা হবে না, সেক্ষেত্রে আপনি এগুলোকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেন। ঠিক আছে, হাত পা কেটে এগুলোকে দেখেন টুকরা টুকরা করে কোন জায়গায় কী আছে। ওকে, দেন এখান থেকে আমরা নিলাম পিক্সেল। এখান থেকে অলওয়েজ থাকবে পিক্সেল পার ইঞ্চি, দুইটা আছে সেন্টিমিটার, আমরা অলওয়েজ এইটা দিয়ে কাজ করব বিকজ আমাদের এটা কিসে কাজ করে পিক্সেলগুলো, পিপিআই পিক্সেল পার ইঞ্চি, ডিপিআই ডট পার ইঞ্চি। ঠিক আছে, সেন্টিমিটার আমরা কখনোই কাজ করি না, সো আমাদের এটা থাকবে কি পিক্সেল পার ইঞ্চি। ওকে, তো এখান থেকে মনে করেন আমি পিক্সেলে বা এইটাকে A4 নিয়ে নেই, A4 এটাকে নিলাম ইঞ্চিতে। ওকে, ইঞ্চি নিলাম। তারপর এটা হলো আর্টবোর্ড, এটা আপাতত আমি ক্লিক করতেছি না, ক্লিক এটা আনচেক রেখেই কী করলাম, একটা ডকুমেন্ট ওপেন করলাম। ওকে, কী হলো, একটা ডকুমেন্ট আসছে, ডকুমেন্ট আসছে না, ডকুমেন্ট আসছে। আপনারা যখন একেবারে প্রথম ফটোশপটাকে ওপেন করবেন তখন এরকম পাবেন। একেবারে নতুন যদি ওপেন করেন বা আগে যদি ওপেন করা থাকেন হয়তো চেঞ্জ হতে পারে, বাট আজকেই যদি যারা আছেন, যারা আজকেই ফটোশপ ওপেন করবেন তাদেরটা এরকম থাকবে। এবং এরকম যে থাকবে না এটার কোনো গ্যারান্টি নেই, অন্যরকমও থাকতে পারে। বাট যদি 2020 ইউজ করেন তাহলে এরকম থাকলেও যা না থাকলেও তা সেটিংসগুলো আমাদের সবসময় কী থাকবে, সমান থাকবে। ওকে, এগুলোকে আমরা মিনিমাইজ করতে পারি, এই যে বাটনগুলো ধরে মিনিমাইজ করতে পারি। এগুলোকে কী বলা হয়, ইলাস্ট্রেটরে আমরা এগুলোকে কী বলতাম, ফ্লোটিং প্যানেল। এগুলোর নাম কি, মেনুবার, উপরের 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 মেনুবার। তারপরে এইটার নাম কি, কন্ট্রোল বা অপশন, এটার নামে আমরা জানি না, অপশন অথবা এডিশনাল টুলবার, যে যার মতো করে বলতে পারেন, বাট এগুলোকে আমরা অপশন নামেই বেশি চিনি। তারপরে এটাকে বলা হয় টুলবার। টুলবার ইলাস্ট্রেটরে আমরা অ্যাডভান্স টুলগুলো নিয়ে আসতাম এইখান থেকে, বাট এই ফটোশপের ক্ষেত্রে এগুলার হ্যাসেল নাই, সবগুলো টুল এইখানে দেয়া আছে। তাছাড়া ইলাস্ট্রেটরের মতোই আমরা টুলবারকে ধরে টেনে টুনে যে এখানে নিয়ে কাজ করতে পারবো, আবার ধরে এখানে প্রেস করে রাখলে ব্লু সাইন যখন আসবে তখন ফিট হয়ে যাবে। ঠিক একইভাবে এগুলোকে আমরা কী করতে পারবো, ফ্লোটিং প্যানেল ভাসমান অবস্থায় রাখতে পারবো। যেগুলো নাই, যেগুলো আমাদের প্রয়োজন উইন্ডোতে আসবো। এগুলো তো মনে আছে কোন জায়গা থেকে আনতে হয়, কোন প্রয়োজন, কোন ব্যাচের নাম কি, কোন ব্যাচ, ও আচ্ছা, এটা সিটকাই লাগানো, এটা খুলেন, এটা লাগালেন কেন, আমি বলছি নর্মাল ক্লোজ করার জন্য খুলেন। আমি তো এই জন্যই বলি, আপনারা হাসতেছেন কেন, ওটা টান দেন, টান দেন, আসেন। আচ্ছা, ওকে, এই যে তারপরে এগুলাকে আমরা আনবো কোথা থেকে, উইন্ডো থেকে। এখান থেকে আমাদের কাজে লাগবে কোনগুলো, অ্যাডজাস্টমেন্ট লাগবে, ব্রাশ লাগবে, ব্রাশ সেটিং লাগবে, ক্যারেক্টার লাগবে, কালার লাগবে, গ্রেডিয়েন্ট লাগবে, লেয়ার্স তো অবশ্যই লাগবেই। তারপরে এখান থেকে লাগবে প্যারাগ্রাফ লাগবে, তারপরে আর লাগবে, আর তেমন কিছু প্রয়োজনীয় সোয়াচেস লাগবে। ওকে, সবগুলো এখানে দেওয়া আছে। এটাকে যদি আমরা এটা ইউজ করি, ইসেনশিয়াল ইউজ করি, এটা যদি রিসেট করে দিই, এই যে এখানে সবগুলোই আছে, একটু খেয়াল করেন, কালার, সোয়াচ, গ্রেডিয়েন্ট, প্যাটার্ন, তারপরে অ্যাডজাস্টমেন্ট, প্রপার্টিজ, লেয়ার্স। ফটোশপের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো লেয়ার। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কি, এই যে এই লেয়ার অংশটা হলো ফটোশপের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, বিকজ ইলাস্ট্রেটরে আমাদের লেয়ার মেনটেনেন্সের কোনো প্রয়োজন ছিল, একেবারে ফাইনাল ওয়ার্ক করার পরে
ডকুমেন্টটা যখন আমরা একেবারে কাজ করতাম তখন কি লেয়ার মেনটেন করে করে কাজ করতাম? একেবারে ফাইনাল ওয়ার্ক, একটা বিজনেস কার্ড, আমি ডিজাইন শেষ, সব কিছু শেষ, ফ্লায়ার কাজ শেষ, তখন কি করতাম? লেয়ারগুলো মেনটেন করতাম কার জন্য? ক্লায়েন্টের জন্য। এখন এইখানে আমাদের প্রয়োজনে লেয়ারগুলো মেনটেন করতে হবে। ক্লায়েন্টের প্রয়োজনে তো অবশ্যই আমরা ইন্টারন্যাশনালি যেরকম মেনটেন শিখছি ওইটা করব, আর আমাদের প্রয়োজনে এখানে সফটওয়্যারের প্রয়োজনে, আপনার কাজের প্রয়োজনে এখানে লেয়ারগুলো মেনটেন করতে হবে, কারণ ফটোশপ প্রত্যেকটা কাজ আলাদা আলাদা লেয়ারে করে, এবং ইলাস্ট্রেটরে যেরকমভাবে অটোমেটিক ক্লিক করার সাথে সে নিজে লেয়ার নিয়ে নিত, ফটোশপে কিছু কিছু টুলস আছে অটোমেটিক কোনো লেয়ার নেয় না, আমাদেরকে ম্যানুয়ালি লেয়ারগুলো নিয়ে কাজ করতে হয়, নয়তো এগুলো পড়ে যাবে ব্যাকগ্রাউন্ডের উপর, আর ব্যাকগ্রাউন্ডের উপর পড়ে গেলে ব্যাকগ্রাউন্ড হলো একেবারে ফিক্সড এই ওয়ালের মতো। এই ওয়ালে যদি কোনো কিছুকে মনে করেন আপনি একটা কালার করলেন, এইখানে ধরেন আমি ব্রাশ দিয়ে এখানে কালার করলাম, এটাকে কি সরানো যাবে কোথাও? কেন সরানো যাবে না? ওয়াল একেবারে ফিক্সড, এটাকে অংশটাকে কেটেও নেওয়া যাবে না, ভেঙেও নেওয়া যাবে না। যদি মনে করেন একটা ক্যানভাস রেখে, একটা কাপড় রেখে, বা একটা কাগজ রেখে, বা একটা ফ্রেম এখানে রাখি, ওইটাকে আমি যে কোনো জায়গায় মুভ করাতে পারবো, মুভ করাতে পারবো। একইভাবে প্রত্যেকটা লেয়ার নিয়ে নিয়ে আমাকে কাজ করতে হবে, এবং এটা ফরজ, ঠিক আছে? ফরজে আইন যেটা বলা হয়, করতেই হবে, না করলে হবে না। আর কিছু কিছু লেয়ার আছে অটোমেটিক্যালি, যেমন ভেক্টর শেপ যেগুলো আছে, ভেক্টর লেয়ার, ওইগুলো অটোমেটিক্যালি লেয়ার ক্রিয়েট করে নেয়। প্রথম অবস্থায় আমরা যে প্রথমে তো বেসিক কথা না, বেসিক কাজ শিখবো, তখন আমাদের এই বেসিক কাজগুলোর জন্য আলাদা লেয়ারগুলো নিয়ে নিয়ে কাজ করতে হবে। ক্লিয়ার? এটা হলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট একটা পার্ট ইলাস্ট্রেটর ফটোশপের ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, তো লেয়ারে কী কী আছে এখানে দেখেন, আগের মতো লেয়ার ডিলিট করা যায়, এটা হলো ক্রিয়েট নিউ লেয়ার, এটা হলো গ্রুপ করা, এটা হলো অ্যাডজাস্টমেন্ট, এটা হলো লেয়ার মাস্কিং, এটা হলো ইফেক্ট, এটা এখানে কিছু লিঙ্কিংয়ের ব্যাপার আছে, তো যেগুলো যখন আমাদের কাজে লাগবে তখন আমরা সেগুলো জানবো। ওকে, যদি কখনো এগুলো এখান থেকে ডিলিট হয়ে যায়, মনে করেন লেয়ারটা এখান থেকে আমি ডিলিট করে দিলাম, তাহলে কই থেকে নিয়ে আসবো? উইন্ডো, লেয়ার আনার শর্টকাট কি? ইলাস্ট্রেটরে কী ছিল? F7, এখানেও F7। ওকে, এটা ধরে আমরা এই জায়গায় বসায় দিলাম। লেয়ারের সাথে আরও তিনটা ইম্পর্টেন্ট পার্ট আছে, সেটা হলো চ্যানেল এবং পাথস, তো এগুলো কাজের প্রয়োজনে আমরা দেখবো ইনশাআল্লাহ ইন ফিউচারে। ওকে, এবার আসেন আর্টবোর্ডে। এটা হলো কি? আর্টবোর্ড, বা আমরা এখানে ক্যানভাস বলতে পারি। ওকে, আমরা আর্টবোর্ড নামে অলরেডি পরিচিত, সো আর্টবোর্ড নামেই জানবো। ইলাস্ট্রেটরে আমরা কি করতাম? আর্টবোর্ডের বাইরে গিয়ে কাজ করতে পারতাম। আমি ওপেন করি, ইলাস্ট্রেটরে আর্টবোর্ডের বাইরে গিয়ে আমরা র্যান্ডমলি কাজ করতে পারতাম না? কতটুকুর ভিতরে কাজ করতে পারতাম? পুরো ইলাস্ট্রেটরে কাজ করতে পারতাম। কত? 280 ইঞ্চি। এটার নাম কি? ওইটা একটা নাম ছিল। আমরা যেখানে কাজ করি এটাকে কি বলা হয়? আমরা যতটুকু ইলাস্ট্রেটর ওয়ার্ক স্পেস, ইলাস্ট্রেটরে যতটুকুতে কাজ করি, এই যে এতটুকুর ভিতরে আমরা কাজ করতাম, এর নাম হলো কি? ওয়ার্ক স্পেস। এই ওয়ার্ক স্পেসের বাইরে আমরা আর কোথাও কাজ করতে পারবো? পারবো না। কিন্তু আর্টবোর্ডের বাইরে আমরা অনেক অনেক জায়গায়, অসংখ্য জায়গায় কি কাজ করতে পারবো, কিন্তু ফটোশপে এই চান্সটা নাই। এই যে দেখেন, এখানে কোনো জুম আউট করেন, জুম আউট করে দেখেন কোনো ওয়ার্ক স্পেস আছে? এখানে কোনো ওয়ার্ক স্পেস নাই, টোটাল একটা মাত্র ক্যানভাস আছে। এটাকে অনেক ছোটো করে ফেলছি, এবং এটাকে এখন ঠিক ফিট অন স্ক্রিন করার জন্য Ctrl+0 প্রেস করলে ঠিক স্ক্রিনের সাথে ফিট হয়ে যাবে। Ctrl+0, যেটা ইলাস্ট্রেটরও সেম কাজ করে। যেমন এই যে এটাকে যদি আপনি ফিট করতে চান, Ctrl+0 দিন, হয়ে গেছে না? ফিট হয়ে গেছে আর্টবোর্ডের সাথে। বুঝতে পারলেন? ওকে, আচ্ছা, বাট এখানে আমরা আর্টবোর্ডের বাইরে বা ক্যানভাসের বাইরে কোনো কাজ করতে পারবো না। কোনো এলিমেন্টস, মনে করেন আমি একটা শেপ এখানে রাখলাম, একটা শেপ এখানে নিলাম। ওকে, এটা শেপ, এটার কালার যদি আমি ধরেন চেঞ্জ করে দেই, ওকে, এটাকে বাইরে যদি নিয়ে রাখি, এই যে দেখা যাচ্ছে এটা ডকুমেন্টে আছে, বাট এটা দেখা যাবে না। কী জন্য? কারণ এটা কি নাই, আর্টবোর্ডের বাইরে কাজ করার কোনো চান্স নাই। এবার এটাকে হ্যাঁ সিলেক্ট হবে, সিলেক্ট হওয়ার জন্য Ctrl+T প্রেস করতে হবে। ট্রান্সফর্ম, Ctrl+T দিলে এরকম বাউন্ডিং বক্স আসবে, দেন এটাকে ধরে নিয়ে আসতে পারবো। ওকে, আচ্ছা, এই গেল। এখন আসেন, যদি আমরা মাল্টিপল আর্টবোর্ড নিতে পারবো কি না? ইয়েস, অবশ্যই আমরা মাল্টিপল আর্টবোর্ড নিতে পারবো। যেমন এখান থেকে দেখেন আর্টবোর্ড টুল নামে একটা টুল আছে, এখানে ক্লিক করেন, আর্টবোর্ড টুল। এই যে আর্টবোর্ড টুলে যাওয়ার পরে ধরেন এই যে আর্টবোর্ড, এখান থেকে আপনি বাইরে ক্লিক করেন, আর্টবোর্ড আসছে, আর্টবোর্ড আসছে, আর্টবোর্ড আসছে, এখানে আসে নাই, আসে নাই। ওকে, ফাইন। এখানে দেখেন তো, এখন যে ক্লিক করতেছেন, আর্টবোর্ড নেওয়ার কোনো অপশন আমাকে দিচ্ছে, বাট যখন আমরা আর্টবোর্ড টুলে গেলাম,
ক্লিক করলাম, কোনো অপশন দিচ্ছে? কোনো অপশন দিচ্ছে না। বাট যখনই আমি কি করব, এরকম ক্লিক অ্যান্ড ড্র্যাগ করব, অটোমেটিক্যালি যে কোনো জায়গায় ক্লিক অ্যান্ড ড্র্যাগ করেন অথবা আর্টবোর্ড উপরে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করেন, দেখেন আর্টবোর্ডটা কি হয়ে গেছে, এই সাইজের হয়ে গেছে, এই সাইজের হয়ে গেছে না? আবার যদি এখানে আপনি কী করেন, এতটুকুতে ক্লিক করেন আর্টবোর্ড নিয়ে, আর্টবোর্ড টুল, ওকে এবার আসছে। ওকে, সো যখন এরকম যদি থাকে যে আপনি কোনো কিছু সিলেক্ট করলেন না বা নর্মাল এই যে কন্ট্রোল এন দিয়ে যখন ডকুমেন্ট করার সময় এটা আনচেক করে রাখবেন, তখন অটোমেটিক্যালি কী থাকবে, এখানে আর্টবোর্ড নেওয়ার কোনো অপশন থাকবে না। সো আমাকে ক্লিক করে এটা দেখায় দিতে হবে যে আমার একটা আর্টবোর্ড প্রয়োজন এবং কতটুকু আর্টবোর্ড প্রয়োজন সেটা আপনাকে দেখায় দিতে হবে। এই যে এবার আর্টবোর্ডটা সেম সাইজে হয়ে গেছে না? কি কয়টা, এটা ডিপেন্ড করে আমাদের ডকুমেন্টের সাইজের উপরে, ঠিক আছে, স্টিক ইলাস্ট্রেটরের মতো। ওকে, এখান থেকে আমরা প্লাস করতে পারবো, এখন ইজিলি প্লাস করতে পারবো উপর নিচে। না, এই যে প্লাস বাটন দেখা যাচ্ছে তিন দিকে, এই প্লাস বাটনগুলো দিয়েই এখন আমরা কি করতেছি, আর্টবোর্ডগুলো নিচ্ছি। হ্যাঁ, ইয়েস, আর্টবোর্ড তুলে আসেন। ওকে, এই যে প্লাস বাটন, ক্রিয়েট নিউ, ক্রিয়েট নিউ দিয়ে না, ক্রিয়েট নিউ দিয়ে আমরা মাল্টিপল নিতে পারবো না, বাট এইখানে জাস্ট আর্টবোর্ডে সিলেক্ট করতে পারবো। ওকে, এটা সিলেক্ট করে দিলে ইলাস্ট্রেটরটা, ফটোশপটা আগের যে ফটোশপ ছিল এটা অনলি ক্যানভাস মোডে কাজ করতো, একটা আর্টবোর্ড মোডে কাজ করতো, বাট এখন আপডেটগুলোতে মাল্টিপল ইউজ করা হয়। কি দুইটা দুই সাইজে নেবেন, ভিন্ন ভিন্ন, তখন এগুলোকে ধরে মডিফাই করেন। এই যে আমি এখন কি নিলাম, এই যে এখন যে ডকুমেন্টটা ক্রিয়েট করলাম সেটার ক্ষেত্রে কন্ট্রোল এন দেওয়ার পর দেখেন তো আর্টবোর্ড এটা সিলেক্ট করা আছে কিনা, সিলেক্ট করা আছে। এখন এই দুইটার মধ্যে পার্থক্য কি, সিলেক্ট করা থাকলে কি হবে আর না করা থাকলে কি হবে, এখানে একটু খেয়াল করেন। এটাতে আমি মুভ টুলে আসা মাত্রই আর্টবোর্ডটা সিলেক্ট হয়ে যাচ্ছে, বাট এখানে মুভ টুলে আসার পর দেখেন আর্টবোর্ড এখন কিন্তু সিলেক্ট হচ্ছে, বাট আগে কিন্তু সিলেক্ট হয়নি। আমি যদি আবার এটাকে একেবারে বেঁকে যাই, এরকম ছিল, এটা ছিল আমাদের প্রথম কাজ। ওকে, এবার দেখেন তো এখানে মুভ টুলে আসতেছি, আর্টবোর্ড সিলেক্ট হচ্ছে, কেন সিলেক্ট হচ্ছে না, কারণ আমরা প্রথমে যখন ডকুমেন্টটা ক্রিয়েট করলাম এইটা, তখন এইটার মধ্যে আর্টবোর্ডটা আনচেক ছিল, যার কারণে এবার সেইটাকে ফিক্সড আর্টবোর্ড হিসেবে বা আগের নিয়মে কাজ করতেছে। আগের যে ফটোশপ ছিল ওইটাতে কোনো আর্টবোর্ডের ফাংশন ছিল না, এখানে শুধু একটা আর্টবোর্ড বা একটা ক্যানভাস নিয়ে কাজ করা হতো, ওইটা দিয়েই আমাদেরকে কাজ করতে হতো। এটা বাহিরেও কাজ করা যেত না, ভিতরে যতটুকু প্রয়োজন ততটুকুতে আমরা কাজ করতাম, যতটুকু হোয়াইট অংশ দেখা যাচ্ছে। বাট এখন আপডেট সফটওয়্যারগুলোতে আর্টবোর্ড টুল নামে একটা টুল দিয়ে এটাকে ডিফাইন করে দিচ্ছে যে আমরা চাইলে আলাদা করে কি করতে পারবো, আর্টবোর্ডগুলো নিয়ে কাজ করতে পারবো। এখন ইটস টোটাল ডিপেন্ড অন ইউ, বিকজ আপনার যেভাবে ভালো লাগে ওইভাবে কাজ করেন। ইলাস্ট্রেটরে মাল্টিপল আর্টবোর্ড নিয়ে কাজ করছেন, এখানেও যে মাল্টিপল নিয়ে কাজ করতে হবে এটা রুলস না। তবে হ্যাঁ, বিজনেস কার্ডের দুই পার্টের জন্য দুইটা আর্টবোর্ড নিতে পারেন, ফ্লায়ার ডাবল পেজ করার জন্য ডাবল পেজ নিতে পারেন। যদি মাল্টিপারপাস কাজ হয় সেক্ষেত্রে আর্টবোর্ডগুলো বেশি নিয়ে কাজ করতে পারেন। আবার আরেকটা কাজ করতে পারেন, এখন যেহেতু আমাদের এখানে আর্টবোর্ডের বাইরে কাজ করা যাবে না, সেক্ষেত্রে আর্টবোর্ড আরেকটা নিয়ে কি করেন, এই যে এখান থেকে টেনে আর্টবোর্ডের সাইজটাকে আমরা বড় করতে পারবো। এই যে এখান থেকে আর্টবোর্ডের সাইজকে বড় করতে পারবেন। তাছাড়া এই যে কাস্টম, না ক্লোজ হবে না, থাকবে এখান থেকে, মানে ও আচ্ছা, এখন যে নিলাম আগে এটা সাইজ নষ্ট হয়ে গেছে, যে রিসাইজ করে দেই না, আমাদেরকে প্রথমে একটা ওয়ে করতে হবে যে আর্টবোর্ড নেওয়ার জন্য। আর যদি আপনি এইভাবে কাজ করেন, এখান থেকে আর্টবোর্ড সিলেক্ট করে কাজ করেন, তাহলে এটা ক্লিক করার সাথে সাথে অটোমেটিক্যালি কি আসবে, আর্টবোর্ড টুলে যাওয়ার পরে চতুর্দিকে এগুলো শো করবে। এখন এখানে ক্লিক করেন, আর্টবোর্ড টুলে যান, যাওয়ার পরে এখানে ক্লিক করেন, আগেরটাও আছে নতুনটাও আসছে। এবার এটাকে যদি রিসাইজ করতে চান, এই যে এটাকে মনে করেন এখন আপনি কমাবেন, বিজনেস কার্ডের সাইজে করবেন, তো দিয়ে দিন 3.5 ইঞ্চি, এখানে দিয়ে আইএন লিখবেন, সরি 3.5 ইঞ্চি, তারপরে এখানে লিখেন হাইট 2 পয়েন্ট কত, আচ্ছা একটু ব্লিড সহ না, ব্লিড ছাড়াই দিলাম। পিক্সেল, এই যে দেখেন 2 পিক্সেল দেওয়ার কারণে এটা একেবারে ছোটো হয়ে গেছে, এখানে কত দিতে হবে, ইঞ্চি দিতে হবে, আইএন। এবার আসছে, ওকে, এই জিনিসগুলো একটু খেয়াল করে কাজ করবেন। ব্লিড এরিয়া বা সেফটি এরিয়া ওইগুলো কীভাবে নেবেন, ওইগুলোও নেওয়া যাবে। এগুলোর জন্য আমাদের ডকুমেন্টে যাওয়ার পরে এগুলো দেখবো যখন আমরা কাজ করব বিজনেস কার্ডের ওইগুলো, ঠিক আছে। এবং এগুলো নেওয়ার পরে, এগুলো দেখার পরে হয়তো কোনো দিন আর ফটোশপে ব্যাক করবেন না। মাথার উপর দিয়ে ইলাস্ট্রেটরের মতো জায়ান্ট একটা সফটওয়্যার শেষ করে আসছেন, আর এগুলো যদি মাথার উপর দিয়ে যায় তাহলে কেমনে হবে?
ইলাস্ট্রেটর ভালো। আর আগে যখন পুরা ফটোশপ দেখানোর পরে, সিলেবাস তো আগে ফটোশপ ছিল, পুরা ফটোশপ দেখে যখন ইলাস্ট্রেটরে নেওয়া হতো তখন স্টুডেন্টরা বলতো ফটোশপই ভালো। কারণ অলরেডি আপনাদের একটা দীর্ঘদিনের সম্পর্ক হয়ে গেছে ইলাস্ট্রেটরের সাথে, এটার খুঁটিনাটি মোটামুটি সব কিছুই জানেন, যার কারণে এখন ইলাস্ট্রেটরটা ভালো লাগতেছে। ঠিক কিছুদিন পরে ফটোশপটা সেম হয়ে যাবে এবং আমাদের কল ডাউনার হতে হবে। ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন, তিনটা সফটওয়্যার কাজ আমাদেরকে সমান তালে জানতে হবে। ঠিক আছে, ইনডিজাইনেরও কাজ হয়, ফটোশপের তো আর হয়, ইলাস্ট্রেটরের তো আর বলার অপেক্ষা রাখে না। এখন বর্তমানে টপে আছে ইলাস্ট্রেটর, ইনডিজাইন, ফটোশপটাও যে টপে নাই এরকম না। ফটো এডিটর যারা আছে ওরা কিন্তু ফটোশপ দিয়েই ওয়ার্ল্ড দাপিয়ে বেড়াচ্ছে। ঠিক আছে, তার মানে তিনটার মধ্যে কোনোটাকেই আপনি কি করতে পারবেন না, কোনোটার গুরুত্ব 1% কি 0.0001%ও কমিয়ে দেখতে পারবেন না। বাট শেখার ক্ষেত্রে হয়তো আমরা ইলাস্ট্রেটরটা অনেক ডিটেলসে শিখছি, বিকজ এটা দিয়ে আমাদের আজীবন কাজ করতে হবে। যত প্রিন্টের কাজ আছে, ফটোশপ আমরা ততটুকুই শিখব যতটুকু আমাদের ক্লায়েন্ট যদি বলে ফটোশপে দাও, তাহলে আমরা ফটোশপ যাতে দিতে পারি। আর ফটো রিটাচিংয়ের কিছু কাজ আমাদের প্রয়োজন। ঠিক আছে, ফটো রিটাচিং, ডিজাইনের কাজ, ডিজাইন কি শেখানো লাগবে? ডিজাইন তো শেখানোর প্রয়োজন নাই, শুধু ডকুমেন্টগুলো কীভাবে সেট আপ করতে হয়। একটা ফটোশপের ডকুমেন্ট যদি আমরা বিজনেস কার্ড দেখে, আজীবন বিজনেস কার্ডের ডকুমেন্ট এখানে করতে পারবো না যদি ক্লায়েন্ট চায়। এইটুকু। এখন ফটোশপের ক্লাস এই জন্যই কমে গেছে, কারণ অনেক লম্বা একটা লোড আমরা নিয়ে আসছি কিসের উপর? ইলাস্ট্রেটরের উপর। এখানে দেখবেন পেন টুলে আপনার হ্যাসেল নাই, মুভ টুল, ডিরেক্ট সিলেকশন টুল, শেপ টুলে আপনার কোনো হ্যাসেল নাই, ঝামেলা নাই, ইজিলি কাজ করতে পারতেছেন। তারপরে ইজিলি কাজ করতে পারবেন। এখানে টুলসে আপনাদের কীও কমে গেছে, এই যে লোডও কমে যাবে, টুলসের অনেকগুলো লোডও কমে যাবে। ঠিক আছে, বাট আপনাকে এই কাজগুলো শেখার জন্য কিন্তু সময় দিতে হবে, প্রচুর সময় দিতে হবে। ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে প্রচুর। দুইটা সফটওয়্যার না, এখন দুই দিকে আপনাকে কাজ করতে হবে। একটা তো আপনার থাকবে ইলাস্ট্রেটরের মার্কেটের কাজ, এই সেই এগুলো থাকবে, আর ফটোশপে থাকবে শুধু লার্নিং পারপাসে যতটুকু প্র্যাকটিস করা লাগে ততটুকু প্র্যাকটিস, তার থেকেও বেশি করা লাগবে। ক্লিয়ার? ওকে। কি ফটো এডিটিং বুঝি নাই? আচ্ছা হ্যাঁ, ফটো এডিটিং এবং রিটাচিং আমরা শিখবো ইনশাল্লাহ। ঠিক আছে, তবে প্রফেশনাল ফটো এডিটিং শিখতে হলে আপনাকে এটার উপর নিয়ে আরও স্টাডি করতে হবে। ঠিক আছে, প্রফেশনাল যদি আপনি চান যে ওয়ার্ল্ড লেভেলে ওয়ার্ল্ড ক্লাস ফটো এডিটিং করতে চান, তাহলে এইটা দিয়ে যে কত হাজার রকমভাবে এটা দিয়ে ফটো এডিটিং করা যায় সেটা চিন্তাও করা যায় না। ঠিক আছে, হিডেন অনেক অপশন আছে, অনেক হিডেন অপশন আছে। বললাম তো, এক একটা সফটওয়্যার, এক একটা, সামনে চলে আসুন, এখানে জায়গা আছে। এক একটা সফটওয়্যার যদি 1 বছর 2 বছর আপনি শুধু কাজ শিখেন, কোনো কাজ না করে, তাও এগুলা কুল পাবেন না যে কোন জায়গায় কি আছে। এই যে 2022-এ অনেক নতুন ফিচার আছে, অনেক নতুন ফিচার। CS6-এ আমরা যেগুলো করতাম, 19-এ যেগুলো করতাম, 17-তে যেগুলো করতাম, 20-এ 22-এ কাজ করি, তো 22-এ অনেক কিছু। সো 22 তো আছে ইনস্টল করা, 23-এ চলে আসছে। বাট ফটোশপটা মনে হয় গত 2 বছরে কোনো কাজ করার প্রয়োজন পড়ে নাই, কোনো কাজ করি নাই ফটোশপ দিয়ে। জাস্ট টুকটাক কেউ যদি কোনো কিছু বলতো, জাস্ট এই যে অনেক দিন ফটোশপে কোনো কাজ নাই, কোনো কাজ করি নাই ফটোশপে, প্রয়োজন পড়ে না। মকআপগুলোও এখন তো আর প্রয়োজন পড়ে না, মকআপ বানিয়ে ইউজ করে ফেলি ইলাস্ট্রেটর দিয়ে। একটা ফ্রেন্ড, সে ইংল্যান্ডে থাকে, তার বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন ছিল। এখন সে বলতেছে যে এটা কি করে দেওয়ার জন্য কিছু ইনফরমেশন, এটা সে তো আর এখান থেকে এসে তুলতেও পারতেছে না, কিছু করতে পারতেছে না, তো তার প্রয়োজন ছিল তার ইনফরমেশনগুলো চেঞ্জ করে দেওয়া। এখন এইটা নিয়ে বসছি, 2022-এর অপশনগুলো দেখে তো একেবারে অবাক, এত অ্যাডভান্স অপশন নিয়ে আসছে যেগুলো দিয়ে আমরা খুব অ্যাডভান্স কাজ করতে পারি। অনেক লেন্দি কোনো কাজকে আমরা সেকেন্ডের মধ্যে করতে পারি, মিনিটের মধ্যে করতে পারি, এত অ্যাডভান্স অপশনগুলো নিয়ে আসছে। যেগুলো জানার জন্য আপনাদেরকে অ্যাটলিস্ট, এখন 23 চলে আসছে, কিছুদিন পর আবার আরও আপডেট সফটওয়্যার আসবে, তো এগুলো জানার জন্য অ্যাটলিস্ট আপনারা 20টা ভালো করে শিখেন, দেখবেন 22-23 সবগুলোতে গিয়ে কী করতে পারফরমেন্স করতে পারবেন। অনেক কিছু আছে, অনেক কিছু। জাস্ট একটা সফটওয়্যার উপর মাস্টার হয়ে গেলে বাকিগুলো শুধুমাত্র সময়ের ব্যাপার। ওকে, আচ্ছা এখানে গেল ডকুমেন্ট সেট আপ, বোঝা গেছে। এটা মাল্টিপল আর্টবোর্ড নিয়ে কাজ করা যায়, এবং মাল্টিপল আর্টবোর্ড যে কাজ করা যায় ফটোশপে, এটা আমার এই আপনাদের কোর্স শুরু করার আগে এটা আমি জানতামই না অনেস্টলি। যেটা এতদিন পর্যন্ত ফটোশপ ছিল একটা আর্টবোর্ডের কাজ, তো ওই দিন ক্লাসের আগে বা চিন্তা করতেছি দেখি এখানে কি হয়, কোনো আপডেট আসছে কি না। তো এটা তো কোনো দিনও ট্রাই করে দেখি নাই, প্রয়োজনও পড়ে নাই কাজ করা, গত 2 বছরে কোনো দিন প্রয়োজন পড়ে নাই। হুট করে এটাতে ক্লিক করে টান দিয়ে দেখি কি চলে আসে, আর্টবোর্ড চলে আসে। তখন নতুন কিছু পাই যে এটা খুশি লাগে, ওই রকম ফিল হয়েছিল তখন।
তো এই যে কাজ করতে গেলে নিজেরা দেখবেন অনেক কিছু এক্সপ্লোর করতে পারতেছেন, আগে বেসিক এটার উপর মাস্টার হওয়া লাগবে। ক্লিয়ার? ওকে, আচ্ছা এখন আসেন এইখান থেকে, এটা হলো মুভ টুল। আগে আমরা জানতাম কি সিলেকশন টুল, এই যে এখানে ছিল সিলেকশন টুল, এটার শর্টকাট কি ভি, এখানেও এটার শর্টকাট সেম ভি, বাট এটার নাম কি মুভ টুল। মূলত মুভ টুলের কাজ হলো সিলেক্ট করা, কোনো কিছুকে মুভ করে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নেওয়া। ওকে, তারপরে এখানে লেয়ার, এই যে এটা হলো লেয়ার। অবশ্যই প্রত্যেকটা কাজের জন্য আমাদেরকে আলাদা আলাদা লেয়ার নিয়ে কাজ করতে হবে। ডিলিট করে দিলাম এটা, আর্টবোর্ড তো ডিলিট হবে না। ওকে, এটা হলো লেয়ার 1, প্রয়োজনে আমরা আরও লেয়ার নিয়ে নিয়ে কাজ করতে পারবো। এই যে বাটনে ক্লিক করলে কিন্তু লেয়ারগুলো আসতেছে। আরেকটা জিনিস খেয়াল করেন, আমি এগুলোকে ডিলিট করি। এটা তো লেয়ার 1, তাই না? দেখেন তো এই লেয়ারে কোনো কালার আছে? কোনো কালার নেই। কি আছে এখানে? ট্রান্সপারেন্ট পিক্সেল আছে, কিছু আছে এখানে? টোটাল কোনো কিছু নাই। বাট এখানে হোয়াইট কালার কেন দেখাচ্ছে? জাস্ট কিছুই নেই, হোয়াইট কালারও নেই। এই যে দেখেন কোনো লেয়ার নাই। ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট এখানে কি লেখা? হোয়াইট। ঠিক আছে, এটা ব্ল্যাক দিলে ব্ল্যাক, সো এটা বাই ডিফল্ট অলওয়েজ কি থাকে? হোয়াইট থাকে। এটা চেঞ্জেস করার প্রয়োজন নাই। আচ্ছা, তারপরে এখানে দেখেন, এটা তো কী করে দিলাম আমাদের এগুলা। আচ্ছা, আমি নর্মালটা নেই, একেবারে আগের যে ভার্সন। ওকে, এখানে দেখেন কি আছে ব্যাকগ্রাউন্ডে? কিছু আছে? কিছু নাই, হোয়াইট কালার দেখাচ্ছে। বাট এটা কি জানতাম আমরা ইলাস্ট্রেটরে, এখানে কিছু আছে যে কন্ট্রোল শিফট ডি দিলে কি আসে? ট্রান্সপারেন্ট আছে। ঠিক এইখানেও হোয়াইট দেখাচ্ছে, অ্যাকচুয়ালি এখানে কিছু নাই। যখন আমরা ডিজাইন করব তখন অ্যানাদার কি নেওয়া লাগবে? ব্যাকগ্রাউন্ড নিয়েই কী করা লাগবে? ব্যাকগ্রাউন্ড শেপ নিয়ে কাজ করতে হবে। এই জিনিসটা মাথায় রাখবেন, এবং এগুলো আমরা কাজে গেলে তখনই আরও ডিটেলসে জানবো। ওকে, তো এটা হলো মুভ টুল, এটা হলো আর্টবোর্ড টুল, আর্টবোর্ড এডিটিংয়ের জন্য। এবং মুভ টুল হলো অবজেক্টগুলোকে বা শেপগুলোকে মুভ করার জন্য, সিলেকশন করার জন্য। আচ্ছা, তারপরে এই যে এখানে টুলগুলা আগে আলাদা আলাদা সেক্টরে ভাগ করা ছিল, এখন সবগুলোকে র্যান্ডমলি দিচ্ছে। কিছু টুলের জায়গাও পরিবর্তন হয়ে গেছে। যেমন আগে এখানে এই চারটাকে বলা হতো, বা উপরের 6টাকে বলা হতো সিলেকশন সেকশন। তারপরে নিচের 8টাকে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, সরি এইটা 7টা। তারপরে আরেকটা ছিল 8টা, এখানে আরেকটা কোনটা ছিল 1 2 3 4 5 6, তারপরে 7। এটা আগামীকাল দেখবো কি আসে আগামী ক্লাসে। এটা আজকে দেখার প্রয়োজন, এটা আগামীকাল দেখবেন। 1 2 3 4 5 6 7, তারপরে 8। আচ্ছা, এই 8টা টুলকে বলা হতো গ্রেডিয়েন্ট সহ, এই 8টা টুলকে বলা হতো ফটো রিটাচিং অ্যান্ড পেইন্টিং সেকশন। 8টা, এটা তার জায়গা পরিবর্তন করে দিছে। ঠিক আছে, তারপরে পেন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, টাইপ টুল এবং শেপ টুল, এই 4টা 1টা 2টা 3টা 4টা, এই 4টাকে বলা হতো ভেক্টর সেকশন বা ভেক্টর টুল। ঠিক আছে, তারপরে এই 2টা জুম এবং হ্যান্ড, এই 2টাকে বলা হতো ফাইল হ্যান্ডেলিং বা নেভিগেশন। ঠিক আছে, হ্যাঁ জাস্ট এই তো হ্যান্ডের কাজ। আমি কি করলাম? এটাকে ধরলাম, জুম ইন আউট করার পরে আমরা স্পেস বার চেপে করি না ওই কাজটা, এই যে স্পেস বার চেপলেই হ্যান্ডটা চলে আসছে। ঠিক আছে, আমি সিমিলার টুলগুলোর কাজ আগে বুঝিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে এটা হলো মুভ টুল, আগে ছিল সিলেকশন টুল, নাম কি? মুভ টুল। আগেরটার নাম শর্টকাট কি? ভি। কোন চেঞ্জেস আছে? নাই। তারপরে পেন টুল, এখানে দেখেন পেন টুল আছে, পেন টুল, ফ্রি ফ্রম পেন টুল, কার্ভেচার পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট। কোনো চেঞ্জেস আছে? জাস্ট চেঞ্জেস হলো আগেরটাতে কার্ভেচার পেন টুল ছিল বাহিরে, আর এখানে কার্ভেচার পেন টুল আছে ভিতরে। শর্টকাটগুলোও সেম, কোনো চেঞ্জেস আছে? নাই। পেন টুল শেখানো লাগবে? প্রয়োজন নাই। টাইপ টুল শর্টকাট হলো কি? টি। আগে ছিল কন্ট্রোল টি, এখন হলো টি। ওকে, বা আগে টি দিলেও চলে আসতো, সরি আগেও টি ছিল, আর এখন হলো কি? এখনও টি, বাট এখন আগে কন্ট্রোল টি দিলে আসতো টাইপ টুল অনলি টি দিলে আসতো, কন্ট্রোল টি দিলে তার প্যালেট সহ আসতো, ক্যারেক্টার প্যালেট সহ। এই যে দেখেন এখান থেকে কন্ট্রোল টি দিলে কি আসতেছে? ক্যারেক্টার প্যালেট আসতেছে। টাইপ টুল অ্যাক্টিভ হতো টি দিলে, এখানে টাইপ টুল টি দিলেই টাইপ টুল অ্যাক্টিভও হবে, আবার টাইপ টুলটাও চলে আসবে, সব কিছুই চলে আসবে। আচ্ছা, এখানে কন্ট্রোল টি দিলে অন্যটা আসবে। আচ্ছা, তারপরে এখান থেকে দেখেন শেপ টুল, রেক্টেঙ্গল, তারপরে কি কি আছে? রাউন্ডেড রেক্টেঙ্গল, ইলিপস, তারপরে আছে পলিগন, তারপরে কি আছে? লাইন টুল, কাস্টম শেপ টুল। এগুলো শেখানো লাগবে। এগুলা
বাইরে ছিল, এখন এটার সাথে। এগুলা নিয়ে শেখানো লাগবে কিছু? প্রয়োজন নাই। ত্রিভুজ আছে এখানে, পলিগনের ভিতরে, ইয়েস রাইট, 3টা কর্নার। এখন এখানে কিন্তু আগের মতো কি নাই, সব কিছু, বাট এখানে পলিগনের ক্ষেত্রে আপ ডাউন করলে কিছু হবে না। ঠিক আছে, এখানে এটা ক্লিক করেন, তারপর এখান থেকে 3 সাইড নিলে সেটা হবে কি ত্রিভুজ। ঠিক আছে, বুঝতে পারছেন? ওকে, তারপরে আর এখান থেকে আছে আপনার এই যে জুম টুল, তো আগের মতোই এই যে অল্টার স্ক্রল আপ এন্ড ডাউন করে জুম ইন আউট করা হয়। ঠিক আছে, যাওয়া লাগবে না, অল্টার ধরে স্ক্রল আপ এন্ড ডাউন করলে জুম হয়ে যাবে। তাছাড়া আরেকটা সেটিংস আছে, সেটিংস থেকে গিয়ে আমরা এখান থেকে এটা ডিরেক্টলি করতে পারি। যেমন শুধু মাউস দিয়ে, হ্যাঁ সেটা দেখাচ্ছি। ইউজ লিখেছি, আচ্ছা সেটিংসগুলো চেঞ্জ করে দিছে। আগের অপশনে ছিল, আগের যে ভার্সনগুলো ছিল, এখান থেকে জেনারেলে আসলে এখানে থাকতো জুম উইথ স্ক্রল অল্টার ক্লিক এবং অল্টার ক্লিক ছাড়া উইদাউট অল্টার ক্লিক। ওকে, তো এখানে আমরা নর্মালি কি অল্টার চেপে স্ক্রল আপ অ্যান্ড ডাউন করব, ওইটা আমাকে খুঁজে দেখতে হবে কোন জায়গায় আছে। আচ্ছা, তারপরে আর এখানে গ্রেডিয়েন্ট টুল আছে, গ্রেডিয়েন্টও আমরা ইউজ করতে পারি আগের মতো করে। তারপরে আর কি আছে, পেন্সিল টুল। এই যে পেন্সিল টুলের কাজ ঠিক আগের মতোই, বাট এখানে করবে পিক্সেল। আগে তৈরি করতে পাত, এখানে তৈরি করবে পিক্সেল। ওকে, তারপরে এখান থেকে আছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, সিঙ্গেল রো মার্কিউ টুল, সিঙ্গেল কলাম মার্কিউ টুল। এগুলো আমাদের কি, এগুলো ছিল না, এগুলো নতুন। সো আমি আর ডেসক্রিপশন না দিয়ে কাজ শুরু করি। এই যে এটা নিয়ে শুধু সিলেকশন করা হয়, কি করা হয়, সিলেকশন করা হয়। কোনো কিছুকে যদি সিলেকশন করতে চাই, এটা দিয়ে সিলেকশন করতে পারবো। এই যে কোনো কিছু, কোনো অবজেক্ট বা কোনো ইমেজ, কি শেপে আমরা পড়ে যাবো আজকে এগুলো দিয়ে, খুব লিমিটেশনসে। এখন কিন্তু আগের মতো ঠিক আবার একেবারে হাত পা বাঁধা। ইলাস্ট্রেটরে যেরকম ছিল যে এই 2টা টুল শিখছি আজকে, 2 টুলের বাহিরের কোনো কাজ করা যাবে না। এখানে যেহেতু আমরা বেসিক থেকে শিখবো, সো আজকে আমরা শিখবো এই 2টা, এগুলো আমাদের প্রয়োজন নেই। 1টা 2টা 3টা, তারপরে এইগুলা 4টা, আর এগুলো যদি সময় হয় দেখাবো। এই 2টা টুলের বাহিরে আর কোনো টুল ইউজ না করে আজকে থাকবে আপনাদের পার্টি ডিজাইন করা, 5টা পার্টি ডিজাইন করা, শীতল পার্টি। ওকে, সো আজকে প্রথম অবস্থায় একেবারে কম হোমওয়ার্ক থাকবে। ওকে, তারপরে আমরা ক্রপ টুল শিখবো ফটো রিসাইজের জন্য। ওকে, তো আসেন এখান থেকে সিলেকশন, এই যে সিলেক্ট করলাম, এটাকে F4 না দিয়ে আমি চেঞ্জ করে দিই। আচ্ছা থাক, সমস্যা নেই, জাস্ট ইমেজটাকে রোটেশন করে দিই 90 ডিগ্রি। ওকে, এই যে সিলেকশন করলাম, সিলেকশন হচ্ছে, বাট যখন আমি বাইরে সিলেক্ট করতেছি আগেরটা চলে গিয়ে নতুনটা অ্যাপ্লাই হচ্ছে। কিন্তু আমি চাইলাম এটার সাথে কি করব, প্লাস করব। এটা সিলেকশন করলাম, সিলেকশনকে যদি বাইরে ক্লিক করি তখন চলে যাবে। আমি যদি এটাকে মুভ করাতে চাই, মনে করেন এটুকু আমার পারফেক্ট সিলেকশন, বাট আমি চাচ্ছি এটাকে এইদিকে একটু মুভ করাবো, সেক্ষেত্রে এখন মুভ টুলে গেলে কিন্তু কোনো কাজ করবে না। এখন যেটা করতে হবে, এই যে এখন আছে প্লাস সাইন, যখন আমি কার্সরটাকে ঠিক সিলেকশনের ভিতরে আনবো তখন মুভ সাইন চলে আসছে, এটাকে ধরে মুভ করাতে পারবেন। ঠিক আছে, এখন আপনি চাইলেন এটার সাথে আরও কিছু অ্যাড করবেন। সো সিলেকশন অ্যাড করার জন্য যেতে হবে এইখানে অ্যাড টু সিলেকশন, এই আইকনে যান, দেখেন তো প্লাসের সাথে ছোট্ট একটা প্লাস আসছে। ওকে, সিলেকশন হয়ে গেল, সিলেকশন হয়, অ্যাড হয় না, এগুলো এখনো শেপ হয় না, এগুলো অনলি সিলেকশন, শুধুমাত্র সিলেকশন। ঠিক আছে, এগুলোর উপর কালার অ্যাপ্লাই করলে পরে একটা শেপে রূপান্তর হবে। আচ্ছা, এখন এটাকে মাইনাস প্লাস করা যায়। ওকে, এবার এইটাতে আসেন মাইনাস করবেন, সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। এই দেখেন মাইনাস সাইন আসছে, এতটুকু মাইনাস করার প্রয়োজন, এতটুকু মাইনাস, এই যে মাইনাস হয়, বুঝা গেল? আচ্ছা, তারপর এটা হলো ইন্টারসেক্ট। ইন্টারসেক্টের কাজ কি, কমন অংশটাকে রেখে আউটসাইডকে ডিলিট করে দেয়। সো কমন অংশ মনে করেন আমি এরকম নিলাম, এখন আমার কমন অংশ কতটুকু, এইটা হবে কমন, ক্লিক করেন, এটা বাহিরের অংশটাকে সে ডিলিট করে দিছে। বুঝতে পারলেন? সবাই ক্লিয়ার?
ওকে, বুঝা গেল? ওকে, এবার এটাকে আমরা যদি রাইট ক্লিক করে এখান থেকে ডিসিলেক্ট করি, এটা সিলেকশন চলে যাবে। যদি বাইরে ক্লিক করেন তাও সিলেকশন চলে যাবে। কন্ট্রোল জেড দিয়ে আনডু, কন্ট্রোল শিফট জেড দিয়ে রিডু, সাথে সাথে যখন যেটা আসবে সেটা আমি বলে দিচ্ছি, আপনারা নোট করে রাখেন, ঠিক ইলাস্ট্রেটরের মতোই। আচ্ছা, তারপরে আমি যদি এটাকে কন্ট্রোল ডি প্রেস করি তাহলে কি হবে? ডিসিলেক্ট হয়ে যাবে। আগে কন্ট্রোল ডি দিলে কি হতো? কি হতো? কপি হতো। হুবহু কপি কখন হতো? ওকে, আমি এটা কাজ করলাম। এখন যদি কন্ট্রোল ডি দেই তাহলে কি করা লাগবে? অবশ্যই একটা ফরম্যাটিং করতে হবে। একটা ফরম্যাটিং করার পরে সেটা বারবার কপি করবে। বাট এখানে কন্ট্রোল ডি দিলে কি হচ্ছে? ডিসিলেক্ট। ক্লিয়ার? ওকে, এখন আসি, আমি এইটাকে কি করলাম, ধরেন কালার অ্যাপ্লাই শর্টকাট আগে আপনারা জানেন, পরে আমি ডিটেলসে যাচ্ছি। আগে শর্টকাটগুলো যেগুলো ইম্পর্টেন্ট ওইগুলো আমি বলি। এইটা সিলেক্ট করলাম, এটা কি শেপ না সিলেকশন? অনলি সিলেকশন। আচ্ছা, এটা কোন লেয়ার সিলেক্ট করা আছে? ব্যাকগ্রাউন্ড লেয়ার। ওকে, ফাইন। সো এখানে যখন আপনারা একেবারে নতুন ফটোশপটা অন করবেন তখন আপনাদের এখানে কালার থাকবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এবং দুইটাই থাকবে ফিল কালার। দুইটাই কি কালার থাকবে? ফিল কালার। ইলাস্ট্রেটরে ছিল উপরেরটা ফিল, নিচেরটা স্ট্রোক। বাট ফটোশপের ক্ষেত্রে উপর নিচ বলতে কিছু নেই, দুইটাই ফিল কালার, শুধুমাত্র তাদের নাম চেঞ্জ। উপরেরটাকে বলা হয় ফোরগ্রাউন্ড কালার, নিচেরটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার। এই হলো দুইটার মধ্যে পার্থক্য। উপরেরটার নাম ফোরগ্রাউন্ড, নিচেরটার নাম ব্যাকগ্রাউন্ড। এখানে ফিল বলতে কিছু না, স্ট্রোক বলতে কিছু নাই, সবগুলোই ফিল, সবগুলো স্ট্রোক। ঠিক আছে? তবে সেগুলা স্ট্রোকগুলো অন্যভাবে অ্যাপ্লাই করতে হয়, অন্য জায়গা থেকে অ্যাপ্লাই করতে হয়। প্রাথমিক অবস্থায় আমরা স্ট্রোক অ্যাপ্লাই করতে পারবো না এই শেপগুলোর উপরে। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, এই কাজগুলো যখন করবেন, উপরে সাবট্রাক্ট করবেন, অ্যাড করবেন, এগুলো এখান থেকে ম্যানুয়ালি করতেছে না? ম্যানুয়ালি করতেছে। কাজ শেষ হয়ে গেলে আবার আপনারা এই যে প্রথম যেটা আছে নিউ সিলেকশন, এইটাতে সিলেক্ট করে রেখে আসবেন। শর্টকাট হলো অল্টার এবং শিফট, ঠিক শেপ বিল্ডার, অল্টার দিয়ে মাইনাস, শিফট দিয়ে প্লাস। বুঝা গেল? অল্টার দিয়ে মাইনাস, শিফট দিয়ে প্লাস। ক্লিয়ার? বুঝতে পারছেন এতটুকু সবাই? ওকে, আমি কন্ট্রোল জেড দিয়ে এখানে আনডু করলাম। এবার এটার উপর কালার অ্যাপ্লাই করব। সেখানে কয়টা কালার আছে? দুইটা কালার। একটার নাম হলো কি? ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড। নিচেরটা হলো ফোরগ্রাউন্ড, উপরেরটা হলো ব্যাকগ্রাউন্ড। কি পাপি? সে না সবাই? আমি যেটা বলতেছি ওইটা আপনারা মুখে মুখে বলতেছেন। একটু আগে যেটা বললাম, এখন আগের হাল যেদিকে যায় আপনারা ওইদিকে না দেখে অন্ধভাবে ছুটতেছেন। গিয়ে উনি একটা গর্ত লাফ দিয়ে পার হয়ে যাবেন আর আপনারা এখানে পড়ে যাবেন। ওকে, উপরেরটার নাম হলো ফোরগ্রাউন্ড, নিচেরটার নাম হলো ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, এবার এখানে অ্যাপ্লাই করব কিভাবে কালারটা? এই যে জাস্ট ক্লিক করেন, ক্লিক করার পর বিভিন্ন ধরনের কালার আসতেছে। ওকে দিয়ে দিলে অ্যাপ্লাই হয়ে যাবে? হবে না, এখানে শর্টকাট ইউজ করা লাগবে। ওকে, একটা ইলাস্ট্রেটরে দুইটা। ওকে, সেখানে আপনারা শর্টকাট লিখেন। কি হলো? পানি নাই? খেয়ে আসেন বাইরে থেকে। আচ্ছা, এখানে থাকলে নেন, নয়তো বাইরে থেকে একটা নিয়ে আসেন সবার জন্য। আচ্ছা, তো একটু ভালো করে শুনেন। ফোরগ্রাউন্ড কালার বা উপরের কালারটা অ্যাপ্লাই করার শর্টকাট হলো অল্টার ব্যাকস্পেস অথবা ডিলেট। অল্টার ব্যাকস্পেস অথবা ডিলেট প্রেস করলে কি হবে? ফোরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হবে। আর আমি যদি এখানে কন্ট্রোল ব্যাকস্পেস অথবা ডিলেট প্রেস করি তাহলে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে ওই কালারটা অ্যাপ্লাই হবে। এখন এখানে কয়টা কালার অ্যাপ্লাই হলো? কালার কিন্তু একটাই অ্যাপ্লাই হয়েছে। আমরা যদি এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি, এটাকে যদি এখন সরাই, যদিও এটা সরবে না, বিকজ এখানে আমরা ডিরেক্টলি ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর কাজ করছি, মানে ঠিক ওয়ালের উপর কালার করে দিছি। ওয়ালটা কি সরানো যাবে? যাবে না। এটাই হলো আমাদের প্রথম মিস্টেক, যেটা আপনারা করতে পারেন। এই জন্য আমি এটাকে করলাম। এখানে লেয়ার নিতে হবে, পরে আসতেছে লেয়ারে। তো এই যে কালারটা নিলাম, এখানে কয়টা কালার আছে? একটা কালার। ওকে, সো যখন আমরা কালারগুলো অ্যাপ্লাই করব তখন ম্যাটার করে আমি ফোরগ্রাউন্ড অ্যাপ্লাই করতেছি না ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করতেছি। আপনি যাই করেন কোনো প্রবলেম নাই, শুধুমাত্র আপনার বুঝতে হবে আপনি কোনটা কখন অ্যাপ্লাই করবেন, ফোরগ্রাউন্ড কখন অ্যাপ্লাই করবেন এবং ব্যাকগ্রাউন্ড কখন অ্যাপ্লাই করবেন। সেটা ডিপেন্ড করে আপনার কাজের উপর। বলে যদি ব্যাকগ্রাউন্ডে জায়গায় ফোরগ্রাউন্ড অ্যাপ্লাই করে দেন কোনো সমস্যা নাই, ঠিক এটা রিভার্স করলে কোনো সমস্যা নাই, কারণ এখানে কোনটা ফিল কোনটা স্ট্রোক এটা কিছু বোঝায় না। আমার যখন যেটা প্রয়োজন সেটাকে আমি ইউজ করব। ওকে, সো এটা রাইট ক্লিক করে কন্ট্রোল ডি
এই যে সিলেকশন টুলে থেকে রাইট ক্লিক করে ডিসিলেক্ট অথবা কন্ট্রোল ডি। এখন এটা মুভ হবে না বিকজ এটা হয়ে গেছে ডিরেক্টলি কিসের উপর, ওয়ালের উপর। এটাকে করতে হবে আলাদা লেয়ার নিতে হবে। এই যে দেখেন আমি এটাকে কন্ট্রোল জেড দিয়ে একেবারে আন্ডু করি। ওকে, এটা লেয়ার নিলাম, দেখেন তো এই লেয়ার কি ট্রান্সপারেন্ট না পুরোটা? এটা যদি অফ করেন পুরোটা ট্রান্সপারেন্ট দেখাচ্ছে। ওকে, সো আমি আপাতত এটা অফ করে রাখলাম, এটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে একটা সিলেকশন নিলাম, সিলেকশন। এইটা হলো পুরা লেয়ার, ঠিক আছে? এইটা হলো ফুল লেয়ার আউটসাইড বা এই যে যতটুকু ট্রান্সপারেন্ট এই টোটাল লেয়ারটা হলো এইটা, এখানে কোনো কালার নাই, কোনো পিক্সেল নাই। এবার আমি এতটুকু সিলেক্ট করলাম, এতটুকুর উপর রেড কালার দিলাম, কন্ট্রোল ডি দিলাম, ডিসিলেক্ট করলাম। যতটুকু রেড আছে ততটুকুর মধ্যে পিক্সেল আছে, আউটসাইডে কোনো পিক্সেল নাই। সো কীভাবে, একটু জুম করেন, এই যে পিক্সেল দেখা যাচ্ছে? পিক্সেল দেখা যাবে না বিকজ আমরা এখানে কি কালার অ্যাপ্লাই করছি, রেড কালার। আমি ব্ল্যাক কালার অ্যাপ্লাই করি তাহলে আপনারা পিক্সেল দেখতে পারবেন। এবার পিক্সেল দেখা যায়? ওকে, এই যে প্রত্যেকটা এক একটা পিক্সেল, এই যে গড় গড় আছে না, প্রত্যেক গড় এক একটা পিক্সেল। প্রতি ইঞ্চিতে এখন কটা করে পিক্সেল আছে? 300 করে। যত ডিপিআই আমরা দেবো রেজুলেশন ততটা পিক্সেল করে থাকবে প্রতি ইঞ্চিতে, ঠিক আছে? ওকে, কি হ্যাঁ, আমরা যে রেজুলেশনে দিয়ে দিই 300, তার মানে তো প্রতি ইঞ্চিতেই থাকবে। ওকে, যদি 72 দিয়ে দেন 72ই থাকবে। এই যে দেখেন এটা মুভ হচ্ছে, এখন পুরা লেয়ার মুভ হচ্ছে। ওকে, পুরা লেয়ারে কিন্তু এই অংশেতেই কালার আছে। আপনি যদি এখন চান যে ফুল লেয়ারের উপর কালার দিবেন তাহলে কোনো সিলেকশন ছাড়া, ধরেন এই লেয়ারকে আমি ডিলিট করলাম, আরেকটা লেয়ার নিলাম, ফুল লেয়ার না, কোনো সিলেকশন আছে? কোনো সিলেকশন। এবার অল্টার ব্যাকস্পেস দিয়ে ফুল লেয়ারের উপর কি পড়বে, কালার পড়বে। ক্লিয়ার? এখন আছে পুরো লেয়ারের উপর। ওকে, বুঝা গেল এতটুকু? ওকে, এখন এখানে দুই ধরনের সিলেকশন, একটা হলো রেক্টেঙ্গল, একটা হলো ইলিপ্টিক্যাল। ইলিপ্টিক্যালের কাজ কি? সার্কেল তৈরি করা। এটিকে আমরা আগে কি নামে জানতাম? ইলিপস। ইলিপস নামে জানতাম না, এখানে বলতেছে ইলিপ্টিক্যাল। আবার এইখানে যে শেপ টুল আছে এখানে আবার টিকে আছে ইলিপস টুল। ওকে, আচ্ছা। ওকে, এটার সামনেও যদি আমরা শিফট ধরি প্লাস করবে, অল্টার চাপলে মাইনাস করবে, ঠিক আছে? বুঝা গেল? ওকে, সবাই ক্লিয়ার? দেখেন তো একটা চাঁদ হয়ে গেছে না? সিলেকশনটাকে কেটে একটা চাঁদ মেক করে ফেললাম, কি দিয়ে? অল্টার চেপে। এটাকে কোনো শেপ নিয়ে করা, কি নিয়ে আপনারা এত কথা বলতেছেন? কি? আপনি ওই পিছনে রবিনের পিছনে যান। হ্যাঁ, আপনি রবিনের পিছনে যান। এইখানে না, এইখানে না, ওইখানে, ওইখানে একেবারে রবিনের পিছনে। দেখতে পারবে, কথা বলতে পারবেন না, ঠিক আছে? আপনাকে সামনে নিয়ে আসছিলাম গল্প না করার জন্য, পিছনে থেকে গল্প করতেন, সামনে বসে গল্প করতেছেন। ওকে, একটা শেপ হয়ে গেছে না? আচ্ছা, এখন আসেন এইটা দিয়ে আমরা করব কি বা কি কাজ করব, বা লেয়ারের আরও কিছু আমি ইনডেপথ বলে ফেলি যেহেতু আজকে এগুলো আপনাদের প্রয়োজন পড়বে। ওকে, ধরেন এই শেপটা আমি এখানে তৈরি করলাম, একটা লেয়ার নিলাম। মনে রাখবেন প্রথমেই আপনাকে লেয়ার নিতে হবে সিলেকশন তৈরি করার আগে, অথবা সিলেকশন তৈরি করে কালার অ্যাপ্লাইয়ের আগে, যে কোনোভাবে হোক কালার অ্যাপ্লাই করার আগে আপনাকে লেয়ার নিতে হবে। এখন আপনি আগে লেয়ার নিয়ে সিলেকশন করেন, অথবা আগে কালার, আগে সিলেকশন নিয়ে তারপরে লেয়ার তৈরি করেন, তারপরে কালার অ্যাপ্লাই করেন। মূল কথা হলো কালার অ্যাপ্লাই করার আগেই আপনাকে লেয়ারটা নিতে হবে, নয়তো এটা পড়ে যাবে কোন লেয়ারে? ব্যাকগ্রাউন্ড লেয়ারে বা ওয়াল যেটা বলি আমরা। ওকে, এখন এটাকে বানিয়ে ফেলবেন না ওয়াল, এটার নাম হলো ব্যাকগ্রাউন্ড লেয়ার, ঠিক আছে? আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বললাম। তো এটা ব্যাকগ্রাউন্ডে পড়ে গেলে আর মুভ করানোর কোনো চান্স নাই, হয়তো একটা চান্স আছে, সেটা আমরা আরও পরে জানবো, আপাতত আমরা নাই জানি। ওকে, কেউ বললে, কেউ যদি জিজ্ঞাসা করে বলেন আছে, বাট আপাতত আমাদের জানা নাই, যখন জানানো হবে তখন জানবো। ওকে, এখন না দেখা দেবো, এটা দেখাইয়া দেই, যেহেতু এই যে মূল টপিকে কিন্তু আমি এখন আসতেই পারি নাই এই ছোটো ছোটো বিষয়গুলোর জন্য। জানতে পারবেন না? আচ্ছা, তাহলে ক্ষমাইয়া দিলাম। ওকে, এটা নিলাম এইখানে, এটার উপর আমি কালার দিলাম রেড কালার। ওকে, সো রেড কালার অ্যাপ্লাই করার পর এটা ডিসিলেক্ট করে দিলাম। ডিসিলেক্ট করার আগে এখন যদি এটা সিলেকশনে থাকে, আমি যদি আবার এটার মধ্যে কালার চেঞ্জ করতে চাই, কারণ আমি এটার মধ্যে গ্রিন কালার অ্যাপ্লাই করব। এগেইন অল্টার চেপে ব্যাকস্পেস অথবা ডিলিট প্রেস করলে গ্রিন কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। অথবা আপনি চাইলেন যে ব্যাকগ্রাউন্ডে আরেকটা কালার আছে, আপনার মনে করেন ব্যাকগ্রাউন্ডে আছে এরকম
অরেঞ্জ টাইপ কালার, আপনি কন্ট্রোল ব্যাকস্পেস চেপে এখানে ব্যাকগ্রাউন্ড কালার ইজিলি দিয়ে দিতে পারলেন। সিলেক্ট অলরেডি আছে, আমি তো এখনো ডিসিলেক্ট করি নাই, এরিয়াটা বা পিক্সেলটা সিলেক্টেড আছে না, সিলেক্টেড। এবার আমি ডিসিলেক্ট করলাম। এখন আরও কিছুক্ষণ কাজ করার পরে এই যে মুভ টুলে আসলাম, মুভ টুল দিয়ে এটা সরাচ্ছি। আরও কিছুক্ষণ কাজ করার পর চিন্তা করলেন যে না, এটার উপর এই কালার না, এটার উপর নীল কালার দিতে হবে। এখন আপনি এখানে নীল কালারের শর্টকাট কি, ফোরগ্রাউন্ডে আছে অল্টার ব্যাকস্পেস, অল্টার ব্যাকস্পেস দিলাম, কি হলো এটা পুরো লেয়ারে চলে আসছে, পুরো লেয়ারে চলে আসছে, আগের কালার এগুলো ভ্যানিশ হয়ে গেছে এখন। কিন্তু আমরা তো এটা চাই নাই, আমি চাইছি কি যতটুকু অরেঞ্জ আছে ততটুকুর মধ্যে কি পড়বে, কালারগুলো পড়বে। সিলেক্ট কীভাবে করবেন, কন্ট্রোল টি দিলাম, এখন কালার অ্যাপ্লাই, কই কালার অ্যাপ্লাই তো হয় নাই, লেয়ারে ডাবল ক্লিক করলাম, আরেকটা কি যেন চলে আসছে লেয়ার স্টাইল, জীবনেও দেখিনি এটা কি এবার। হ্যাঁ মুভ টুলে সিলেক্ট করলাম মুভ টুলে সিলেক্ট, হ্যাঁ এই তো লেয়ার সিলেক্ট তো আছে, মুভ টুল এনে, মুভ টুল কোথায় আনবো, মুভ টুল কোথায় আনবো, এই যে মুভ টুল, এই যে মুভ টুল, হ্যাঁ এটা সিলেক্ট করলাম তো, কে বলছে, এই যে দেখেন এইটা, এই হলো ডিসিলেক্ট। এখন কোনো কিছু সিলেকশনে নাই, এই যে ক্লিক করলাম, এই যে দেখেন লেয়ার সিলেক্টেড। এখানে এখানে কিভাবে এটা দিয়ে সোয়াপ করব, এটা দিয়ে হবে সোয়াপ। আচ্ছা কি মাস্কিং এর পরে, না এটা আমি চিনি না এখন কিছু। আচ্ছা এটা করতে হলে সিলেকশনটাকে লোড করা লাগবে, সিলেকশন লোড করতে হবে। দুইভাবে করা যায়, একই কাজকে আমরা দুইভাবে করতে পারি, তিনভাবে করতে পারি, চারভাবে করতে পারি, অনেকভাবে করা যাবে। সহজ এখন যেটা দেখাবো, যেহেতু আমরা বিগিনার্স, এখন কিন্তু আমরা ওই বাংলা ইয়ার দিয়ে শিখতেছি, কার ড্রাইভিং শিখতেছি, মনে করেন ওই যে একেবারে আগের যে সিরিয়ালগুলো ছিল ম্যানুয়াল দিয়ে শিখতেছি। ওকে, তো এগুলো কষ্ট হবে, বাট অ্যাডভান্সে যখন যাবো তখন ইজি হবে, বাট এগুলোর গুরুত্ব কোনো অংশে কম নয়। ওকে, সো এখানে দুইটা কাজ করতে পারি। একটা হলো যদি কোনো মূল থিম যেটা, এটা হলো যদি কোনো সিলেক্টেড কালার, অলরেডি অ্যাপ্লাইড কালারের উপর যদি আমরা আরেকটা কালার অ্যাপ্লাই করতে চাই, এখানে অরেঞ্জটা অলরেডি অ্যাপ্লাইড, ওকে অলরেডি অ্যাপ্লাইড না এখানে, ওকে এইটার উপর আমি যদি চাই নতুন করে কালার অ্যাপ্লাই করব, ফুল লেয়ারের উপরে না, ফুল লেয়ারের উপর দিলে তো অল্টার ব্যাকস্পেস দিলে এটা হয়েই যাচ্ছে, তো আমি কি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি এখানে যতটুকুর ভিতর অরেঞ্জ আছে ততটুকুর ভিতর কালার অ্যাপ্লাই করব, তখন অল্টার ব্যাকস্পেসের সাথে শিফট বাটন চাপতে হবে। কি বাটন চাপতে হবে, শিফট। এবার অ্যাপ্লাই হলো, অল্টার ব্যাকস্পেসের সাথে শিফট বাটন চাপতে হবে। কি বাটন, তার মানে বাটন কয়টা চাপতে হবে একসাথে, তিনটা, ক্লিয়ার। আচ্ছা এখন এখানে আছে কোন কালার, ব্লু, আমি মনে করেন ব্যাকগ্রাউন্ডে আছে আমার গ্রিন কালার, এখন আমি চাইলাম যে এই ব্যাকগ্রাউন্ডের গ্রিন কালারটা এই জায়গার মধ্যে দেবো, তখন কি চাপতে হবে, কন্ট্রোল ব্যাকস্পেস শিফট অথবা কন্ট্রোল শিফট, ভেরি গুড, কন্ট্রোল শিফট ব্যাকস্পেস, কন্ট্রোল শিফট ব্যাকস্পেস, কই ব্যাকস্পেস। এবার অ্যাপ্লাই হলো, ক্লিয়ার, ওকে আশা করি বুঝতে পারছেন। এখন আসেন অ্যানাদার মেথড। অ্যানাদার মেথড হলো এই যে আমরা এখন এই পুরো অংশটা দেখতে পাচ্ছি, এই যে স্কোয়ার বক্স যেটা, এটার নাম হলো, এখানে লেখা দেখেন কি লেখা আসে, লেয়ার থাম্বনেল বলা হয়, আসছে লেখা। তো কোনো কিছুর নাম যদি না জানেন, মাউস কার্সর নিয়ে ওইটার উপর হালকা একটু সময় রেখে অথবা ক্লিক করে একটু ওয়েট করবেন, কয়েক সেকেন্ড ওয়েট করবেন, ওইটা অটোমেটিক আপনাকে শো করবে। সো এটার নাম কি, লেয়ার থাম্বনেল। এখানে কন্ট্রোল চেপে ক্লিক করবেন, কি চেপে, একটু খেয়াল করেন, যখন আমার নর্মাল মাউসটা এখানে রাখা তখন ফিঙ্গার দেখাচ্ছে, যখন আমি কন্ট্রোল চাপলাম এখানে রেখে নিচে কিছু দেখায়, বক্স আসছে। সো ক্লিক করেন, এই যে সিলেকশনটা লোড হয়ে গেছে, যতটুকুর ভিতর পিক্সেল ছিল টোটাল পিক্সেলটা কি হয়ে গেছে, লোড হয়ে গেছে। এখন দেখেন আমি আছি কোন টুলে, মুভ টুলে। মুভ টুলে আসার পর নর্মাল মুভ টুলটা কি খুব ভালো, ভালো না, এখানে একটা কাঞ্চি নিয়ে আসছে কাটাকাটি করার জন্য। যখন সিলেকশন করব, সিলেকশন থাকা অবস্থায় যদি আমরা মুভ টুলটাকে ওই সিলেকশনের উপরে নিয়ে যাই, তখন এটা দিয়ে কি বোঝায়, কাট করে নিয়ে যাবে এখান থেকে। যদিও এখান থেকে কাটা, এই লেয়ারের উপর যেহেতু আছে, এটাকে কাটা না কাটা সমান, তবে এটা ম্যাটার করে অন্য জায়গার ক্ষেত্রে। সো অন্য জায়গায় যখন আমরা এটা আসবে তখন শিখবো। ওকে, এবার এটার উপর আপনি নর্মাল ক্লিক করেন, অল্টার ব্যাকস্পেস দিয়ে ফোরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করে দিতে পারবেন, সেক্ষেত্রে লেয়ারটাকে সিলেক্ট করে রাখতে লাগবে। এখন আর শিফট চাপার কোনো প্রয়োজন নাই, কারণ শিফটের বদলে আমরা কি করলাম, এখানে কন্ট্রোল চেপে সিলেকশনটাকে লোড করে দিয়ে দিলাম। ওকে,
কালার আমরা কয়ভাবে অ্যাপ্লাই করতে পারি? কালার বিভিন্নভাবে অ্যাপ্লাই করতে পারি। এইগুলো এখান থেকে একটা কালার নিতে পারি, তারপরে এই যে কালার এখান থেকে নিতে পারি, এবং সোয়াচ থেকেও কালারগুলো অ্যাপ্লাই করতে পারেন। এই যে এখানে আমি রেড কালার দিলাম, ওইখানে চলে আসছে, যেমন এইখানে রেড দিলাম, ওইখানে চলে আসছে। অথবা আমি যদি এখান থেকে কোনো কালার সিলেক্ট করি, আসতেছে কালারগুলো। ওকে, আচ্ছা, এবার আসে কালার প্যালেটটাকে আমি একটু বুঝি। এটা হলো আমাদের টোটাল কালার প্যালেট। টোটাল কি কালার প্যালেট। এখানে ডাবল ক্লিক করেন, ক্লিক করার সাথে এই কালার প্যালেটটা এখানে শো করবে। এখানে বিভিন্ন অপশন আছে, যেমন H ফর হিউ, S ফর স্যাচুরেশন, B ফর ব্রাইটনেস। এটা আপনাদের কোয়েশ্চেন আসছিল, HSBর ফুল মিনিং হিউ, স্যাচুরেশন অ্যান্ড ব্রাইটনেস। আচ্ছা, তারপরে RGB হলো রেড, গ্রিন অ্যান্ড ব্লু, CMYK হলো যে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো অ্যান্ড ব্ল্যাক। এটা হলো এখানে কালার কোড কী হবে, হ্যাক্স কোড বলা হয় এটাকে। আচ্ছা, তারপরে এইখানে এই স্লাইডার দিয়ে আমরা হিউ বুঝি। হিউ মানে কি? হিউ মানে কি? পিওর কালার বা অরিজিনাল কালার। এখানে হিউ কত আছে এখন? 0। তার মানে এখানে কোথাও কোনো কালার নাই। এই যে দেখেন HSBতেও নাই, CMYKতেও নাই। তার মানে কি একেবারে হোয়াইট কালার আছে। আবার আমরা জানি RGB, এই তিনটা কালার যখন 100%, 100%, 100% হয়ে যায়, তখন কোন কালার আসে? হোয়াইট কালার আসে। কিভাবে? এটা আমরা পড়ছিলাম কালার সাইকোলজিতে, মনে পড়ে? একেবারে ওই যে পাওয়ার পয়েন্টের আগে যে কালার সাইকোলজির ক্লাস ছিল, এখানে পড়ছিলাম না? পড়ছিলাম। আচ্ছা, তারপরে এখানে CMYK। আচ্ছা, আপাতত এগুলোতে যাওয়ার প্রয়োজন নাই। ইলাস্ট্রেটরে শুধু আমরা জানতাম সবগুলা CMY, এগুলাকে 0 রেখে কে যদি আমরা 100 দিতাম তাহলে কি আসতো? কি ব্ল্যাক আসতো। এখানেও সেম রুলস। ক্লিয়ার? আচ্ছা, এখন এটা আমরা 0 করে দিলাম, ঠিক আছে? ওকে, এখানেও এটা 0 করে দিলাম। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার এটাকে যদি আমরা একটু উপর নিচ করাই, দেখেন 1 2 3 করে আসতেছে, চেঞ্জ হচ্ছে কালারগুলো। তার মানে কতটা কালার আছে এখানে? 357, 360টা কালার আছে, ঠিক আছে। এই জাস্ট এই স্লাইডারের মধ্যে কয়টা কালার আছে? 360টা কালার আছে, ঠিক আছে। সো নর্মাল, এখানে কি বুঝে যায়? আমরা তো জানি এখানে লাল মানে এগুলো সবগুলো লাল। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা কালার আছে, নর্মালি দেখতেছি। বাট এইগুলোর মধ্যে 1 2 পয়েন্ট অ্যাড করে করে কতটা কালার আসলো? 360টা কালার আসলো। এই যে এগুলোকে বাড়াতে থাকেন, এটাকে যদি বাড়াতে থাকেন, এখন শুধু কি চেঞ্জ হচ্ছে? হিউ চেঞ্জ হচ্ছে। ওকে, হিউ চেঞ্জ হচ্ছে না? আচ্ছা, এইদিকে যখন আমরা এগুলোকে চেঞ্জেস করবো, এগুলোকে বলা হয় হিউ বা অরিজিনাল কালার। এই যে চেঞ্জ আসতেছে, চেঞ্জ আসতেছে। ওকে, প্রেস করেন। বাট এখানে কি আসে নাই? তার কালারের ঘনত্ব কতটুকু? এখন আমাদের কালার কি আছে? ধরেন এটা হলো পিওর রেড, এটা হলো কি পিওর রেড কালার এখানে। আচ্ছা, তারপরে এটা হলো, ধরেন এটা হলো ব্লু কালার। বাট এখানে দেখেন ব্লু কালারের এই যে ডানে বামে যে জিনিসটা আছে, এটাকে বলা হয় স্যাচুরেশন। কি বলা হয়? স্যাচুরেশন কত আছে এখন? ধরেন আমরা রেড কালারেই যাই। ওকে, স্যাচুরেশন আমি বাড়াতে থাকলাম। দেখেন তো রেডের ঘনত্ব বাড়তেছে। স্যাচুরেশন মানে কি? ইন্টেন্সিটি অফ দ্য কালার। সো কালারের ঘনত্ব বাড়তেছে, বাড়তেছে। আচ্ছা, এতটুকু মনে করেন থাকলো। এটা হলো ব্রাইটনেস। কালারটা এখন একেবারে লাইট কালার আছে না? এটার ব্রাইটনেস যদি আমরা কমাই তাহলে কি আসছে? নিচের দিকে নামলে ভ্যালু, ভ্যালু মানে কি? লাইটনেস অর ডার্কনেস। সো ডার্কনেসটা বাড়তেছে না? বাড়তেছে। মনে রাখবেন ডানে বামে হলো স্যাচুরেশন, উপর নিচ হলো কালারের ভ্যালু বা ব্রাইটনেস। ক্লিয়ার? আর এই স্লাইডারটা হলো হিউ স্লাইডার। কোন স্লাইডার? হিউ স্লাইডার। ওকে, এটা নিয়ে বিশ্লেষণ করলে আরও বিশ্লেষণ করা যাবে, এতটুকু আপনাদের জানলে চলবে, এতটুকুই আপাতত রাখলাম। ওকে, আচ্ছা, এই গেল এটার কাজ। এখন আসেন এই সিলেকশন টিলেকশন দিয়ে আমরা করবোটা কি? আরও সিলেকশন আছে, যেমন ইলিপস দেখলাম, তারপরে এখানে আছে কি লেসার টুল। লেসার টুলের কাজ হলো, একটা লেয়ার নিলাম। লেসার টুলের কাজ হলো র্যান্ডম, ফ্রি ফ্রম সিলেকশন। যে কোনো কিছুকে, কার্ভ কোনো কিছুকে, বা এই যে থাকে না বিভিন্ন ধরনের কোনো ইমেজ রিটাচ করতে গেলে গোল সিলেকশন করা লাগে, বা কোনো কিছু আছে না রাউন্ড, এরকম রাউন্ড সিলেকশন, এরকম 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 সিলেকশন করা লাগে, ওইগুলোর ক্ষেত্রে লেসার টুলটা ইউজ করা হয়। লেসার টুলের কন্ট্রোলও সেম আগের মতো, অল্টার চাপলে মাইনাস, শিফট চাপলে প্লাস। ক্লিয়ার? ওকে, এখানে আছে পলিগোনাল লেসার টুল। কি লেসার টুল? পলিগোনাল লেসার টুল। এইটা শুধুমাত্র স্ট্রেইট লাইনে সিলেক্ট করবে। কি লাইনে সিলেক্ট করবে? স্ট্রেইট লাইনে। এই থেকে সোজা যাবে, শিফট চাপলে সোজা, এই যেটা শুধু স্ট্রেইট লাইনেই সিলেকশনটা করবে, ঠিক আছে। এগুলো মোটামুটি ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজে ইউজ করা হয়। তারপরে আছে
ম্যাগনেটিক লেসো টুল। ম্যাগনেটিক লেসো টুল এটা ক্লিকেই সে যেই জায়গায় পিক্সেল পাবে ওই জায়গায় কি করবে, সিলেকশনটা তৈরি করবে। ফটো সাইডে দিলে অটোমেটিকই হয়ে যাবে। বাট এটা আমি খুব যতটুকু ইজিলি বললাম আর যতটুকু আমি এক কথায় বলে ফেলাম, এগুলো এক কথার জিনিস না। এগুলোর পিছনে অনেক রিজন আছে, অনেক মেকানিজম আছে, কীভাবে হয়, কেন হয়, কতটা পয়েন্ট হয়, কেন বেশি হয়, কেন কম হয়, অনেক কিছু আছে। ওকে, তো ওইগুলো দেখাই দেবো আজকেই, দেখাই দিই যেহেতু ওইগুলো আমাদের প্রয়োজন। শর্টলি আমি দেখাই দিই আজকে একটা হোমওয়ার্ক, এটা থাকবে শীতল পাটি ডিজাইন করা। ওইটার জন্য আমরা এখান থেকে এইটা দেখি, একটা প্রজেক্ট মনে করেন, এই যে পাটি ছিলেন তো সবাই, শীতল পাটি বেত দিয়ে যেগুলো বানানো হয়, বাঁশের বেত দিয়ে বানানো হয় না, কিভাবে মুদ্রা দিয়েও বানানো হয়, বাঁশ দিয়েও বানানো হয়, আবার যে জালিবেন যেগুলো আছে ওইগুলোর বেত দিয়েও বানানো হয়, অনেকগুলো দিয়ে বানানো হয়। আর আমরা বানাবো পিক্সেলের বেত দিয়ে পাটি বানাবো, ঠিক আছে, পিক্সেল দিয়ে বানাবো। এটা কনসেপ্ট কীরকম আপনারা তো পারার কথা, মেয়েরা এগুলো পারেন না? সাকি আপনি বলেন, পারেন এগুলো বানাতে? দেখছেন, সবাই দেখছে, বানাতে পারেন কে শীতল পাটি? আশা বলতে পারার কথা, আপনি সব কিছুই পারেন কি? আপনারা পারেন শীতল পাটি বানাতে পারেন? গুড। এগুলো গ্রাম বাংলার ঐতিহ্য, ঐতিহ্য না? শীতল পাটি বিভিন্ন নকশা করে করা হয়, বেতগুলোকে বিভিন্ন রঙে বিজিয়ে বিভিন্ন কালারে বিভিন্ন ধরনের নকশা করা হয় না এগুলোর ভিতর। আচ্ছা, ওই কাজগুলি আমরা পিক্সেলে করব। তো কনসেপ্টটা কি, প্রথমে কিছু বেত থাকে যেগুলোকে ভার্টিক্যাল হরিজন্টাল সাজানো হয়, কিছু এক লাইনে সাজানো হয়, পরে ওগুলোর মধ্যে একটা বন্ডিং করার জন্য মধ্যখান থেকে এগুলোকে কী করতে হয় না, জোড়া দিতে হয় না, একটু উপর নিচ করে। এটা তো অ্যাটলিস্ট সবাই জানেন, উপর নিচ এরকম এরকম, মনে করেন এইটা হল এই কিছু পাত, তারপরে এইগুলাকে এরকম করে উপর নিচ করা হয় না কি? হ্যাঁ, র্যাকেটের নেটগুলো যেরকম থাকে ওই রকম, ওই কনসেপ্টে আমরা এখানে অ্যাপ্লাই করব। একটা উপরে উঠবে, তারপরে কামড়, আর আপনি তো এগুলো জানার কথা, বানাতে পারার কথা, পারেন না বানাতে? পারেন না কি? আর লাগবে না, কনসেপ্ট সবাই বুঝে ফেলছেন অলরেডি। এরপরেও যদি কারো বুঝতে অসুবিধা থাকে, বাড়িতে যদি দাদি নানি থাকেন, আম্মু থাকেন, ওনাকে বলবেন, ওনারা বলে দিবেন। আমাদের আগের জেনারেশন, আমাদের মা পর্যন্ত এগুলো সবাই পারেন। আমাদের এই জেনারেশনটা বেকার জেনারেশন, আমাদের বর্তমান জেনারেশন এইটা বেকার জেনারেশন। এই যে আমরা ডিজিটালাইজেশন ছাড়া আর কিছু জানি না। আমরা কি জানি, ফোন কিভাবে ইউজ করতে হয় এটা জানি জন্ম পর থেকেই, আর কম্পিউটার ইউজ করতে হয় তাও সবাই জানে না, যারা পাকনা বেশি ওরাই জানে। আর মোটামুটি যে বর্তমান যে গ্রাম বাংলা ঐতিহ্যবাহী যে কাজগুলো আছে এগুলোর দিকে আমরা একেবারে টোটালি অন্ধ, চিনিও না। আর না আমরা আমাদের সংস্কৃতি ভালো করে জানি, না আমাদের ঐতিহ্যগুলো ভালো করে বুঝি। 31st নাইটকে মনে করি আমাদের কি গ্রাম বাংলার ঐতিহ্য, পহেলা বৈশাখকে মনে করি আমাদের ঐতিহ্য। অ্যাকচুয়ালি এগুলা মুসলমানের সাথে কোনো দিকেই যায় না, মুসলমানের সাথে তো যায় নাই, আমাদের বাংলাদেশের সাথে, বাংলার ঐতিহ্যের সাথেও কি ওইগুলা যায় না। 31st নাইট এটা কি বাংলাদেশের ঐতিহ্য না ইহুদি খ্রিস্টানদের? ইহুদি খ্রিস্টানদের সাথে সাথে এটা আমাদের ইসলামের সাথে টোটালি হারাম এবং সাংঘর্ষিক। বাট আগামীকাল, আজকেই তো 31st নাইট, 31st নাইট না, যেই 12টা বাজবে টাস সাউন্ড শুনবেন। গত বছর আমরা কাজের এত প্রেশার ছিল না, যে টাইমসের এত প্রেশার ছিল না কাজের, তো শুয়ে গেছি, অফিস থেকে চলে যেতাম জলদি, তো গিয়ে শুয়ে আছি রাত 12টার সময় টাসটা সাউন্ড শুনি। আমি বলি এখন তো সেনাবাহিনী কোনো ট্রেনিং শুনি এত সাউন্ড কই থেকে আসে। পরে হুট করে আজকে তো 31st নাইট, এই জন্যই এইরকম অবস্থা। এই জন্য কারো কি প্রাণ আছে আজকের জন্য? কিছু কোনো প্রাণ নাই তো, এগুলো কিন্তু টোটালি আমাদের জন্য না, ঠিক আছে? কেন? ওই যে কোনো আতশবাজি নেই, কিছুই নেই, এই জন্য ওগুলা হলে বুঝবেন যে না। কি শিবু কি প্ল্যান? আচ্ছা, মাশাআল্লাহ, আপনার এগুলো অ্যাপ্রুভ হোক, আমরা মিষ্টির জন্য ওইটা আসলে না, দুইজন হলে হবে না, ইমার্জেন্সি। আচ্ছা, ঠিক আছে, কভার করতে পারবেন? ওকে, আচ্ছা, আপনি চলে যাবেন দুইজনই? দুইজন কি একসাথে পড়েন একই কলেজে?
আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, একবার না হলে একবার তো হবে, আজ না হোক কাল না হোক, আরো 1 মাস তো পরে তো হবে, সমস্যা নেই। 4 নাম্বার বারে হবে, অনেকের প্রথমবার হয়ে যায়। আচ্ছা কনফিডেন্টলি দেখা যাক কি হয় না, কনফিডেন্টলি আপনি কাজ করতে হবে। যত বেশি পেন্ডিং এর তত টেনশন বেশি, হলে তো হলো, না হলে কোনো কিছু জানায়। মাঝে মাঝে এরকম হয়, মনে হয় আমি দেখিনি, আপনি একটু মেসেজ করবেন ইমেইলে। কোন ইমেইলে দিয়েছেন? 09805, আমি তো ভুলে গেছি কোনটা দিছি, 09। আচ্ছা ওকে, আমি দেখে নেব, আপনি আমাকে আবার একটু ফেসবুকে মনে করে দিন, ঠিক আছে? কারণ আমি বললাম না ফোন দিয়ে চেক করবো, ওই টাইমটা নাই, আপনাদের রেজাল্টটা এখনো পেন্ডিং এ, সবার রেজাল্ট আমি মেক করতে পারি নাই। লাগবে না, ফোন নাম্বার লাগবে না, প্রয়োজনে মেসেঞ্জারে কল দিয়ে দিন, ঠিক আছে? মেসেঞ্জার সবসময় ওপেন। আচ্ছা এখন আসেন, এই যে পার্টি আমরা কীভাবে মেক করব, জাস্ট আমি একটা কি নিলাম, এই জায়গা থেকে একটা স্ট্রাইপ নিলাম। স্ট্রাইপ নেওয়ার পরে অবশ্যই লেয়ার রাখতে হবে, নয়তো এটা ঢুকায় পড়বেন সবাই, আজকে যে অনেকেই এটাতে মিস করবেন, সো মিস করলেই শিখতে পারবেন। ওকে ধরেন আমি এখান থেকে নিলাম এই কালার, তারপরে ব্যাকগ্রাউন্ডে নিলাম আরেকটা কালার, কি 2টা কালার না নিলেও চলবে, বাট আগে নিয়ে নিলাম এগুলো যাতে পরবর্তীতে আবার এখানে ক্লিক না করা লাগে। ওকে সো এখানে দিলাম ফোরগ্রাউন্ড কালার, তারপরে সিলেকশনটাকে আমি শিফট চেপে সোজাসুজি রাখার জন্য একটু এখানে সরে আনলাম। এগেইন এখানে কালার দেবো না লেয়ার নেব? শিফট, এটা কপি হয় নাই তো, এখানে কপির কিছু না, এটা জাস্ট সিলেকশনটা হয়ে গেছে না, কালার অ্যাপ্লাই হয়ে গেছে, এখন সিলেকশনটা আমরা ডিসিলেক্ট করে দিলে এটা চলে যাবে। আমি চাচ্ছি যে ঠিক এইটা মাপ মতো কি করব, আরেকটা শেপ নেব, এই জন্য এখানে এটাকে এমনিতেই শিফট চেপে নিয়ে আসলাম, এই জন্য যাতে এরকম নড়াচড়া না করে। শিফট না চাপলে ওইটা কী হবে, চলে আসবে, বাট শিফট না চাপলে এই একটু উপর নিচ হওয়ার চান্সেস থাকে, এই জন্য এটাকে শিফট চেপে আনলাম। এগুলো কপি পেস্টে পরে আসতেছে, কীভাবে কপি হয় না হয়। ওকে এখন এখানে কি কালার অ্যাপ্লাই করে দেবো না লেয়ার নেব? যদি কালার অ্যাপ্লাই করি তাহলে ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই হবে, সো ওকে কালার দিলাম, সবগুলোর জন্য আলাদা লেয়ার। এবার এতদিন লেয়ারের দিকে আমরা তখনও ঝামেলা হবে, তখন ঝামেলা হবে, কোথায় কোন লেয়ারে কি কাজ করছেন এটা খুঁজেই পাবে না, তখন তুকে তুকে কাজ করতে হবে আরো বেশি। হ্যাঁ নিবেন, সমস্যা কি, এগুলো তো কষ্টের কিছু না, মেনটেন তো দেখাই দিচ্ছে। এই তো এটাকে লম্বা করলাম, এখন এই দুইটা বাকিগুলো তো এরকম করা লাগবে, সবগুলা বেদকে কি করব একসাথে রাখতেছি। সো এখন আসেন এগুলো না করে কপি করব। এই যে এইখানে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলাম, দেখেন ওইখানে দুইটাই সিলেক্ট হয়ে গেছে বাইরে। এই যে আমি ক্লিক করলাম এইখানে, সিলেক্ট হচ্ছে কোথায়, মুভ টুলে গিয়ে, অবশ্যই সিলেকশনের জন্য অলওয়েজ মুভ টুল। ওকে এবার অল্টার চেপে ঠিক ইলাস্ট্রেটরের মতো এটাগুলো কপি করেন, ইলাস্ট্রেটরের মতো। কিছু হলো, হ্যাঁ লেয়ার সহ আসতেছে, এই যে খেয়াল করেন লেয়ারগুলো আমরা সিলেক্ট করলাম, মূলত কপি কি হচ্ছে, এইগুলা কপি হচ্ছে, কাজ হলো টোটাল লেয়ারের উপর। সো কপি হবে লেয়ার, আমরা জাস্ট অ্যাট্রিবিউটটা দেখতে পারবো এদিকে কপি হচ্ছে, ঠিক আছে? শেপগুলো কপি হচ্ছে না, মূলত কপি হচ্ছে লেয়ার। এই যে এবার এই চারটাকে সিলেক্ট করলাম, অল্টার চেপে এখানে দিয়ে দিলাম। আরও আছে, অনেক কিছুই আছে, ধীরে ধীরে যান। না কন্ট্রোল ডিতে এখানে কিছু নাই। এবার দেখেন এগুলোর মধ্যবর্তী গ্যাপ কি সমান, সো সবগুলোকে সিলেক্ট করেন, সিলেক্ট হয়েছে সবগুলো। এরপরে এই যে দেখেন উপরে এই অ্যালাইনের অপশনগুলো অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ, যখন আমরা সবগুলো শেপকে সিলেক্ট করলাম বা লেয়ারকে সিলেক্ট করলাম তখন অ্যাক্টিভ। তারপরে এটা হলো লেফট অ্যালাইন, সেন্টার অ্যালাইন, রাইট অ্যালাইন, এটা হলো টপ অ্যালাইন, বটম অ্যালাইন, এটা হলো মিডল অ্যালাইন। তারপরে আমাদের এখন ডিস্ট্রিবিউট করা লাগবে, সো ডিস্ট্রিবিউটের জন্য এই 3 ডটসে ক্লিক করব, এগুলো হলো ডিস্ট্রিবিউট। দেখেন সমান হয়ে গেছে না, সমান হয়ে গেছে। এখন আমাদেরকে কি করা লাগবে, এই বেদ এটাকে ঘুরানো লাগবে, ঘুরানো লাগবে না, এটাকে ঘুরাতে হবে। এইটাকে আবার আমি কপি করলাম, এখন কপি করব এটাকে কন্ট্রোল জে দিয়ে, কন্ট্রোল জে দিয়ে হয় ডুপ্লিকেট লেয়ার, কি ডুপ্লিকেট, এটাকে অল্টার চাপলেও কপি হবে, সমস্যা নাই। বাট আমি যেহেতু এটাকে চাচ্ছি কি করতে, এই লেয়ারে থেকে ঘুরাবো, সেটাকে রাইট ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার, এটা শর্টকাট হলো কন্ট্রোল জে, কন্ট্রোল জে দিলে এত কিছু করা লাগে না। ওকে দিয়ে দিলাম, এটা কিন্তু কপি হয়ে গেছে, এই যে কপি, দুইটা লেয়ার সমান জায়গায় আছে না, কপি হয়ে গেছে। এবার এটার কালার আমি দিয়ে দেবো কোন কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিতে হলে এখন কি করা লাগবে, অল্টার না কন্ট্রোল শিফট ব্যাকস্পেস, অথবা এখানে লেয়ার কন্ট্রোল চেপে থাম্বনেল সিলেক্ট করব, তারপরে কন্ট্রোল ব্যাকস্পেস ক্রিয়েট করব, ঠিক আছে? দেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট।
এখন এটাকে রোটেট করাবো কিভাবে, একটা জিনিস আপনারা খেয়াল করেন, ইলাস্ট্রেটরে যখন আমরা শেপ নেই, শেপের উপর ক্লিক করার সাথে সাথে এটা বাউন্ডিং বক্স চলে আসে না? কিন্তু এখানে দেখেন সিলেক্ট করার সাথে সাথে বা এরকম ক্লিক করার সাথে সাথে কোনো বাউন্ডিং বক্স আসছে? আসে না। এটা আনতে হবে কোথায় থেকে? এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম শর্টকাট হলো কি কন্ট্রোল টি। এখানে কন্ট্রোল টিতে এখানে প্রেস করেন, অথবা আপনি নর্মালি লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করেন। এবার আসছে। ওকে, এটাকে শিফট চেপে আমরা এখান থেকে রোটেট করে দিলাম। দেন এগেইন একেবারে শেষ মুহূর্তে মাথায় নিয়ে বসান এটা, তারপর এটাকে টেনে লম্বা করে দিন। হলো এটা, দেন অ্যাপ্লাই করেন। ওকে, এবার আসেন এটাকে অল্টার চেপে আরেকটা কপি করেন, অল্টার চেপে এটার আরেকটা কপি করেন, অথবা কন্ট্রোল জে দিয়ে কপি করলাম। এই যে কপি হয়ে গেছে, শিফট চেপে এটাকে টেনে নিচে নামান। 3টা ওয়েতে কপি করা যায়, অল্টার চেপে কন্ট্রোল জে দিয়ে, অথবা লেয়ার থেকে ডুপ্লিকেট লেয়ার দিয়ে কপি হয়ে যাবে, তখন টেনে নামাতে হবে। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার? অনেক জিনিস কিন্তু এখানে ঢুকে গেছে, যারা নোট করতেছে না এগুলো কিছুই মাথায় থাকবে না, জাস্ট কাজ করার সময় গিয়ে ঝামেলায় পড়বেন। সো প্রত্যেকটা টপিক যারা নোট করতেছেন দেখবেন কাজ করতে অনেকটা ইজি হবে। ঠিক আছে, আচ্ছা এটা করলাম, করার পরে এখন পার্টির কনসেপ্টে আসেন। কনসেপ্টটা কি? আমাদের এই বেত উপরে থাকবে, নীল এটা উপরে থাকবে, আর নীল এটা উপরে থাকলে কি নিচে যাবে? এটা তো যেভাবে আছে ওইভাবে থাকবে, এটা উপরে। তারপরে এখানে কনসেপ্ট কি হবে? পিঙ্ক এটা উপরে উঠবে, নীলটা নিচে যাবে। এগেইন লেয়ার মেনটেন। এখন লেয়ার মেনটেনের কাজ না, এখানে যেটা করতে হবে আমাদেরকে উপর নিচ তুলতে হবে, যেরকম এরকম এগুলো বুনে বুনে তুলতে হয় না, ওইরকম এখানে তুলতে হবে। এখন আসেন আমরা তুলি। ওকে, এগুলোকে হাতের কাজ দিবেন আমাকে, স্কুলে যে দিতেন মানে এগুলো নিয়ে আমি কার হাওড়ে গিয়ে মাছ মারবো? আচ্ছা এখন আসেন, এই যে এই লেয়ারকে সিলেক্ট করবেন, দেখেন এখানে ক্লিক করলাম সাথে সাথে এখানে সিলেক্ট হয়ে গেছে, এখানে ক্লিক করলাম এটা সিলেক্ট হয়ে গেছে। তারপরে সিলেকশন লোডের শর্টকাট কি? কন্ট্রোল চেপে লেয়ার থাম্বনেইল, দেখেন তো সিলেকশনটা লোড হয়ে গেল না? সিলেকশন লোড হয়ে গেছে। এখন আমরা কোনটাকে নিচে নিব? নীলটাকে নিচে নেব। সো নীলটা ক্লিক করেন, ক্লিক করলাম, নীলটা সিলেক্ট হলো, সিলেক্ট হয়েছে নীলটা। ওকে, এবার এটাকে তো নিচে নিতে হবে, সো ডিলিট বাটন প্রেস করেন। গেল এটা নিচে? আরে বুঝা পড়ে, আগে দেখেন তো এটা নিচে গেছে কিনা। নিচে তো গেছে। ওকে, এবার এগেইন আসেন কনসেপ্টে, আমরা কোনটাকে উপরে তুলবো? পিঙ্ক কালার। যেটাকে প্রথম কাজ হলো যেটাকে উপরে তোলা ওইটাকে সিলেক্ট করতে হবে। করলাম, সিলেক্ট করলাম, তারপরে এই সিলেকশনটা লোড করা লাগবে। সো সিলেকশন লোডের শর্টকাট হলো কন্ট্রোল চেপে লেয়ার থাম্বনেইলে ক্লিক করা। সিলেকশন লোড হলো। এখন কনসেপ্ট কি? নিচে নিতে হবে কোনটাকে? নীলটাকে। ক্লিক করলাম, দেন এখানে ডিলিট প্রেস করেন। এবার এটা নিচে নামলো। ওকে, এগেইন এটা পরে, এটা হিডেন সিক্রেট। আচ্ছা, এটা পরে। এখন আসেন এইখানে এইটা জায়গা থাকবে, এটা কি হবে? উপরে উঠবে। সো এটা ক্লিক করেন, সিলেক্ট হয়েছে এটা, কন্ট্রোল চেপে লেয়ার থাম্বনেইলে ক্লিক করেন, সিলেকশন লোড হলো। তারপরে এইটা কি করব? সিলেক্ট করে ডিলিট প্রেস করব। কেন সিলেক্ট করে ডিলিট প্রেস করব? এটা নিচে আসবে। ইয়েস, রাইট। আচ্ছা, তারপরে এগেইন এখন র্যান্ডমলি এটা করতে থাকেন। এটা ক্লিক করলাম, কন্ট্রোল চেপে লেয়ার সিলেক্ট করে থাম্বনেইল সিলেক্ট করে সিলেকশন লোড করলাম, নীলটাকে নিচে নিতে হবে। সো নীলটা সিলেক্ট করে ডিলিট প্রেস করলাম, এবং একবার পর পর করতেছি, এটা সবাই বুঝার কথা। আচ্ছা যাই হোক, কি শর্টকাট নাই, ম্যানুয়াল করতে হবে। কি এটা কি হয়ে যাচ্ছে? জাকার ফাঁকগুলা মোটামুটি রাখে এই জন্য। আচ্ছা এখানে আসেন, এইটাকে উপরে তুলতে হবে। কি আপনি কনসেপ্ট বোঝানোর জন্য বড় করে রাখছি, জাকা বানাচ্ছি, আপনারা মিশাইয়া দিয়া ছোট করে যেভাবে পারেন ওইভাবে করবেন। যত ডিপলি বানানো যায় তত ডিপলি বানাবেন। এখানে আমাদেরকে কনসেপ্টটা বুঝে যেতে হবে। ওকে,
আমি যদি এখানে এত ছোট ছোট করে নিতাম, বেদগুলা কত থাকে হাইয়েস্ট, এগুলার উইথ কত থাকে, কয়েক পিক্সেল, 5 পিক্সেল, এত ছোট ছোট থাকে না, কিছু থাকে মোটা কিছু থাকে ছোট। আমি যদি এখানে নিয়ে করি, আপনার ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজে পাবেন না কোন দিকে কী যাচ্ছে, পরে মাথাটা নষ্ট করবেন, বাড়িতে গিয়ে কাজও করতে পারবেন না। ওকে, এখন আসেন এখান থেকে আমি সিলেক্ট করলাম পিঙ্ক, এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল থাম্বনেইল চাপলাম, সিলেকশন লোড হলো, নীলটাকে নিচে দিতে হবে, নীলটা নিচে গেল, এগেইন এখান থেকে বারবার এটা কী করতে থাকেন, কপি করতে থাকেন। কপি বলতে এই কাজটাকে কপি করেন, জাস্ট আপনাকে কনসেপ্টটা বুঝে বুঝে কাজ করতে হবে। ওকে, কাজ শেষ, এখন সত্যি আমাদের কাজ শেষ। এখন এটাকে আমি আরেকটু ঘন করে দেই, ঠিক আছে? ওকে, এবার কি একবার মিশিয়ে দিলে লাভ কি হবে পার্টিতে? আচ্ছা, আপনারা এরকম দেখতে যাচ্ছেন, এটা কাজ আপনাদের করা। এই দুইটাকে সিলেক্ট করলাম, দুইটা লেয়ার সিলেক্ট হলো, দুইটা ব্লু লেয়ার, এবার অল্টার চেপে দুইটা ব্লু লেয়ারকে নিয়ে আসেন এইখানে। এবার এই 4টা লেয়ারকে সিলেক্ট করলাম, অল্টার চেপে 4টাই এখানে নিয়ে আসলাম, শিফট চেপে। ওকে, এখন এই দুইটাকে নিয়ে আসেন, হ্যাঁ হ্যাঁ, এগুলো এখন তো কপি হচ্ছে। এবার ব্লু সবগুলোকে ধরে ডিস্ট্রিবিউট করে দিন এই জায়গা থেকে। ওকে, এবার দেখেন তো পার্টি হয়ে গেছে না? দেখেন তো ভালো করে, উপর নিচ উপর নিচ উপর নিচ হলো, হয়েছে? এখন এটা আপনাদের ব্যাপার, কতটুকু ফাঁকা রেখে করবেন আর কতটুকু ঘন করে করবেন। পেজ পেজ A4 কি এরকম করে করেন, 1000 বাই 1000 বাই করেন, 500 বাই 500 করেন, 1200 বাই 1000 করেন, আপনার ইচ্ছা মতো করেন। তবে ভুল এইখানে করবেন না, 1000 বাই 1000 পিক্সেল দিতে গিয়ে ইঞ্চি দিয়ে দিবেন না, নয়তো সফটওয়্যারটা স্লো করবে, হ্যাং হবে, অনেক ঝামেলা করবে। কনসেপ্ট ক্লিয়ার সবার কাছে? বুঝা গেল? ওকে, এখন এটা তো একেবারে নর্মাল, বাট আরও আমাদের যেগুলো ইউজ করা হয় এগুলো থাকে না, বিভিন্ন কালার থাকে, সবগুলো এখন দিতে পারবেন না, এগুলোকে প্রথম অবস্থায় দিতে হবে, ঠিক আছে? প্রথমে অনেকগুলা কালার নিয়ে আপনি, এটা টোটাল কনসেপ্ট আপনার, আমি কিছু ডিজাইন এখানে দেখাই আপনাদেরকে। পার্টি ডিজাইন লিখে সার্চ করবেন, মূল কাজ এই যে কাজ করলাম এটা শুধুমাত্র বোঝার ব্যাপার। কী করতে হবে, স্টেপগুলো কি, প্রথমে যেটা উপরে নিব নিচে নিব এটাকে সিলেক্ট করব, তারপরে সিলেকশন লোড করব, প্রথমে লেয়ার সিলেক্ট দেন সিলেকশন লোড, তারপরে যেটাকে নিচে নেব ওইটাকে সিলেক্ট করে ডিলেট। এই 3টে স্টেপ আমাদের, আর কিছুই নেই। এখন এখানে পার্টি ডিজাইন লিখে সার্চ করেন, গুগলটাকে সাজাইছে সুন্দর করে, 2022 চলে যাবে, তাকে বিদায় দিচ্ছে। ওকে, এই যে দেখেন তো, এইটা এইটা এখন আপনারা যেইটা পারেন ওইটা করেন, ঠিক আছে? এখন এগুলা করতে হলে আপনাকে শুধুমাত্র চিন্তা করতে হবে, শুধু একটু চিন্তা করে কাজ করতে হবে যে এগুলা কীভাবে করবেন। এগুলাতে সময় দিতে হবে, প্রচুর সময়। আমি কনসেপ্টটা বুঝিয়ে দিলাম, এখন এগুলা করতে গেলে আপনার সময় দেওয়া লাগবে, ঠিক আছে? এই যে এখানে কয়টা কালার নিলে, 1টা 2টা 3টা 4টা কালার নিয়ে করা, ঠিক আছে? 4টা কালার নিয়ে করাছো কি, এখানে এই কালারগুলো নিতে কত সময়? এই যে এগুলা এখানে কালার নিতে কি প্রবলেমটা কোন জায়গায়, বা এটা কালার নেওয়াতে শিকার কি, শিকার তো কিছু নেই। এই যে সিম্পলি এগুলো আলাদা আলাদা স্ট্রাইক নেওয়া। এখানে মনে করেন আপনি কালার নেবেন, এই তো ওইগুলা ডিলেটও করা হয় নাই, ওইগুলা নিচে নিচে রয়ে গেছে। ওকে, এগুলোকে ডিস্ট্রিবিউট করে দিলাম। এখন মনে করেন আপনার এগুলোর মধ্যে আরও কিছু কালার দিতে চান, এই শেপগুলোর মধ্যে, এটার মধ্যে আপনি দিতে চান অন্য কালার, তখন এখানে দিন, কালার চেঞ্জ হয়। ওকে, তারপরে এখান থেকে মনে করেন এই 4টাকে আবার, বা এখান থেকে 1 2 3 4, এই 4টাকে আবার আপনি কপি করে এই দিকে নিয়ে আসবেন, আসলো, আবার এই 4টাকে এই দিকে কপি করবেন, ঠিক আছে? ওকে, এখানে কয়টা, 3 4 5 6 7 8। ওকে, তারপর মনে করেন আরও 2টা এখান থেকে অল্টার চেপে এখানে নিয়ে আসলাম,
এই যে আলাদা আলাদা কালার হয়ে গেল না? এখন মনে করেন অন্য কালার নেবেন। এইদিকে কন্ট্রোল জে কন্ট্রোল টি, রাইট ক্লিক, শিফট চেপে এটাকে রোটেট করলাম। এই লেয়ারটা, আচ্ছা এটা সবার শেষের লেয়ারটা নিয়ে আসি। সবার শেষে আছে এইটা, তাহলে আমাদের ঝামেলা নাই। এটার কালারকে করে দিলাম অন্য কোনো কালার, কন্ট্রোল ডি। এখন এগুলাকে আলাদা আলাদা কালার করা যাবে না? আলাদা কালার নিয়ে যাবে? লেয়ার মেনটেন করে করে কাজ করতে হবে, ঠিক আছে? বুঝা গেল? ওকে, এখন কাজগুলো করতে হবে আপনাকে বুঝে কাজ করতে হবে। সিলেক্ট করলে তো স্যার পুরো লাইন সিলেক্ট করব স্যার। হ্যাঁ, তখন ইগুরে মানে উপর নিচ কেমনে করব স্যার? উপর নিচ কেমনে করবেন? এরকম যদি করতে চান তাহলে অনেকগুলো লেয়ার আগে নিতে হবে, সেই আগে এটাকে সাজাতে হবে, পরে আপনাকে চিন্তা করে করে কাজ করতে হবে কোন জায়গায় উঠবে কোন জায়গায় নামবে। সো এটা টোটাল কাজ আপনাদের বাসায় গিয়ে চিন্তা করে কাজ করবেন। এগুলোর বাহিরে আর কোনো হোমওয়ার্কও থাকবে না আজকে। বাংলাতে একটা বানায় দিও স্যার। কি বাংলাতে একটা বানায় দিও স্যার আজকে আর আগামী বাংলাতে মানে নরমালটা নর্মাল এগুলা আমাদের এখানে শুনেন, এখানে পার্টি ডিজাইন শেখাটা আমাদের কোনো উদ্দেশ্য না, পার্টি ডিজাইন কোনো কাজেও না অকাজে, শুধু লেয়ার মেনটেন শেখার জন্য আপনাদের পার্টি ডিজাইন, ঠিক আছে? পার্টি ডিজাইন জীবনে আপনার কোনো কাজেও লাগবে না, কেউ আপনাকে বলবে না একটা পার্টি ডিজাইন করে দাও, কোনো ক্লায়েন্টও বলবে না, আপনার প্রয়োজনে আপনি জীবনে কোনো দিন পার্টি এখানে ডিজাইন করবেন না। এখানে শুধুমাত্র আমরা কাজটা শিখতেছি। কি রেখে কাজ করতে পারবেন, সমস্যা নেই। এটা দেখানো লাগবে এক্সট্রা পিকচার দেখে এটা যাচ্ছেন? হ্যাঁ অবশ্যই করা যাবে। এটার জন্য আপনি আরেকটা আর্টবোর্ড নিয়ে নেন, এখানে এই যে আর্টবোর্ড তুলে আসেন। আর্টবোর্ড, হ্যাঁ অবশ্যই আর্টবোর্ড নেওয়া লাগবে, আর্টবোর্ড না চালাতে হবে না। এই যে আর্টবোর্ডের বাইরে তো এখানে কাজ করা যায় না, এই জন্য আমাদেরকে আর্টবোর্ড নিয়ে কাজ করতে হবে। সুতরাং এইখানে আপনি একটা পিকচার নিয়ে আসলেন, ধরেন অন্য একটা ইমেজ নিয়ে আসেন, এখান থেকে প্লেস করে, প্লেস কই, প্লেস এমবেডেড কি নেওয়া যায়? ওকে চলে আসছে। এবার এটাকে শিফট চেপে ছোটো করে এখানে রেখে এটা দেখে দেখে কাজ করেন। ওকে বুঝতে পারলেন? ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? এখন যেটা হলো, এখন এই যে লেয়ার, এগুলো আর্টবোর্ড থেকে বাহির হয়ে গেছে, এগুলো আর্টবোর্ড থেকে বাহির হয়ে গেছে। যদি এখানে আরেকটা আর্টবোর্ড প্রয়োজন পড়ে, আরেকটা আর্টবোর্ড নিতে পারেন এটার নিচে, ঠিক আছে? না শেপ ফিল্টার এখানে নাই, শেপ ফিল্টার শুধু ফটো ইলাস্ট্রেটরের, সব সব কিছুই আছে, আইড্রপারও আছে, শেপ বিল্ডার নাই। বাট শেপ বিল্ডারের নর্মাল কিছু কাজ এখানে করা যায়, কাটাকাটি, এবং শেপ বিল্ডারটা ইলাস্ট্রেটরের জন্যই পারফেক্ট, ঠিক আছে? মূলত শেপ বিল্ডারে যেটা করতাম এটাই ম্যানুয়ালি, এবং এটা জটিল যদি আপনি পারেন করেন, আপনার ক্রিয়েটিভিটি দিয়ে যদি সুন্দর করে চিন্তা করে করতে পারেন, কোনো সমস্যা নেই, করেন। বাট এখানে আমার কাজ হলো আপনারা এটা প্র্যাকটিস করে আজকে বাসায় গিয়ে কী করবেন, লেয়ার প্যানেলটা ভালো করে বুঝেন, এইটাই হলো আমাদের মূল কাজ, ঠিক আছে? কারণ এটা আপনার কাজ করতে গেলে অনেক হ্যাসেল করবে, ঝামেলা করবে, আর ওই ফাঁকে আপনার লেয়ারটা শিখে গেলেন, ঠিক আছে? এবং আপনি একেবারে মনে করেন এগুলা কনসেপ্ট বুঝতেছেন না, এই কনসেপ্টে আপনার মাথা নষ্ট করার কোনো প্রয়োজন নাই। এটা পার্টি ডিজাইন করেন, 2-3 বার লেয়ারগুলো দেখেন, ভালো করে চুজ করেন, লেয়ারগুলো বুঝে যাবেন, ঠিক আছে? 10টা না, আপনার 5টা আর কি একটা লিমিট। এখন যদি আপনি পারেন আরও বেশি করেন, ঠিক আছে? করেন। আচ্ছা আচ্ছা, এখন দেখেন লেসার টুলের কাজগুলো কি, বা এই যে টুল এখান থেকে এইগুলোর কাজ কি, লেসার টুল, রেক্টেঙ্গল, পলিগনাল টুল, এটার কাজ কি? এত জলদি? আচ্ছা লেসার টুলটা দেখা দেয়, এগুলোতে হোমওয়ার্ক দিলাম না, কাজ না দিলে তো আপনাদের কোনো লাভ নাই। ব্যাকগ্রাউন্ড রিমুভ ছিলেন? ব্যাকগ্রাউন্ড আমাদেরকে রিমুভ করা লাগবে না? ব্যাকগ্রাউন্ড তো রিমুভ করা লাগবে। আপেল কোনটা নেব? আমি তো দাদায় পড়ে গেছি।
সবগুলোই ভালো লাগবে। ওকে, এটা কপি করলাম। ওকে, এখানে বসালাম। আচ্ছা, এখানে না বসে নতুন একটা ডকুমেন্ট নিয়ে নেই, এখানে ক্রিয়েট করি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আপেল চলে আসছে। এই যে অ্যাপেলের নিচে একটা লেয়ার আছে, ওকে, এখন এটা আমরা লেসো টুল দিয়ে সিলেক্ট করে ডিলিট করব। কি কোনটা? হ্যাঁ, কপি করার পর এটা অটোমেটিক লেয়ারে চলে আসবে। ওকে, এই যে লেসো টুলের কন্ট্রোলটা একটু কঠিন, প্রথম অবস্থায় আপনাকে একটু কষ্ট করে শিখতে হবে। এই যে জুম করে নিলাম, তারপরে ঠিক এই পিক্সেল বরাবর সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটাকে ডিলিট করা লাগবে এবং এটা এক ক্লিকেই করতে হবে, এটা ক্লিক ছাড়া যাবে না, মাউসের ক্লিক বা মাউস ক্লিক ছাড়া যাবে না, মাউস ক্লিক স্পেস বার ধরে আঁকা বাঁকা হোক সমস্যা নেই, এগুলোকে পরে আমরা প্লাস মাইনাস শিখছি না একটু আগে, প্লাস মাইনাস করতে পারবো। পিক্সেল যতটুকু আপনি ধরতে পারেন, ধরা যায় ততটুকু সিলেক্ট করেন। কোনোটা যদি বেশি কেটে যায়, কোনোটা যদি কম কেটে যায়, এটাকে পরবর্তীতে আমরা ফিক্স করতে পারবো। পেন টুলের আগে এইটা আগে শিখি আমরা। এই যে বেশি চলে গেছে না, এখন এটাকে আবার এইদিকে এসে আবার এইভাবে নেবেন, কোনো সমস্যা নেই, জায়গায় রেখে এটাকে শেষ করেন। এরকম রাখা অবস্থা কেউ জুম ইন আউট করার চেষ্টা করবে না, নয়তো যতটুকু কাজ করবেন ততটুকুই আপনার নষ্ট হবে, আবার প্রথম থেকে করা লাগবে। হ্যাঁ, প্রথমে ম্যাক্সিমাম জুম করে নেবেন যতটুকু আপনার প্রয়োজন। ওইগুলো আমি এমনি করে নিলাম। ওকে, আচ্ছা, এবার আসেন প্লাস মাইনাস করি। এটা কেটে গেছে না অনেকটা পাতা, শিফট চেপে এটাকে ভিতর থেকে টান দিন, শিফট চাপে প্লাস হয়। ওকে, আসছে। এটা বেশি হয়ে গেছে, এটাকে অল্টার চেপে মাইনাস করে দিন। সময় দিলে পারফেক্ট হবে, আমি সময় দিচ্ছি না, আপনারা সময় দিয়ে করবেন। এটা অল্টার চেপে মাইনাস করে দিলাম। এগুলো শিখতে গিয়ে আমাদের অনেক রাত কাজ করতে হয়েছে। আপনারা তো কপাল ভালো, এগুলো নাই। 50টা ছিল, 50টা আমি 3 দিনে 44টা কাজ করছি। ওই দিনে আর আমার চাচাতো বোনের বিয়ে ছিল, চাচাতো বোনের বিয়ে, আমি বাইরে বসে বসে, পাশে বসে ঘরে কাজ করতেছি, বসে বসে বারিন্দায় বসে বসে, আর আমি ওদের এগুলো দেখতেছিলাম। খুব ইচ্ছা থাকা সত্ত্বেও আমি যেতে পারি নাই এই টুলের কাজ করতে গিয়ে। পরের দিন কমপ্লিট কি অল্টার এবং শিফট, প্লাস এবং মাইনাস। তারপরের দিন যখন আমার ক্লাস ছিল, ঠিক 10 মিনিট আগে ঘর থেকে বের হয়েছে কাজ শেষ করে, সারাদিন কাজ করতে করতে ঠিক 10 মিনিট আগে আসছি। তারপর আমি 44টা করতে পারছি এবং এইটাই ছিল আমার বেস্ট, মানে ক্লাসে 44টার উপরে আর কেউ কাজ করতে পারে নাই, ঠিক আছে? হায়েস্ট আমি 44টাই কাজ করছিলাম, এর উপরে কেউ কাজ করতে পারে নাই। বাসা দিয়ে কি করবেন? বাসা আশেপাশেই, এই 8-10 কিলোমিটারের মধ্যেই আছে। কি? হ্যাঁ, আমার বাড়ি চেনে লাভ নাই, সারাদিন এখানে থাকি, বাড়িতে আমাকে পাবেন কখন? রাতে আপনি যাবেন না, এটা শিওর। ঘুরতে আমি কাউকে দাওয়াত দেই না। টাইমসে এসে দেবেন, টাইমসে, আমাদের সব কিছুই টাইমসে এসে দাওয়াত দিবেন, এখানেই পাবেন।
ওকে, আর পারফেকশনে যাচ্ছি না, পারফেকশন করতে সময় লাগবে। তখন এমন হয়েছিল এটা করতে করতে পরে হাত মালিশ, তেল দিয়ে মালিশ করা লাগছিল হাত সোজা করার জন্য। আচ্ছা, এবার এবার এটাকে ধরে মনে করেন এই ডকুমেন্টটাকে আমি একটু বড় করে নেই। কীভাবে বড় করলাম, এই যে ইমেজ সাইজ, ইমেজ থেকে ইমেজ সাইজে সেটা সাইজ আছে কত 4 ইঞ্চি বাই 8 ইঞ্চি, এটাকেও আমি সাইজটা করে দিলাম 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, যেখানে 10 দিন এখানে 10 দিন। হাইট এবং ওয়েট এটা 10 ইঞ্চি, এটা লিঙ্ক আপ করা আছে, এখান থেকে লিঙ্ক আপ তুলে দিলাম 10 বাই 10। আচ্ছা সরি, এটা ইমেজ না, আমরা ক্যানভাস সাইজে গিয়ে বড় করতে হবে। ইমেজ থেকে ক্যানভাস সাইজ, এবার এখানে দিয়ে দিলাম কত রিলেটিভ দিয়ে দিলাম আরও 500 পিক্সেল বাই 500 পিক্সেল, অথবা হ্যাঁ 500 বাই 500 দিয়ে দিই, অথবা ইঞ্চিতে দিয়ে দিই, এটা ইঞ্চিতে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। ওকে, একটু বড় হলো মাত্র। আচ্ছা, এই জায়গায় এটাকে কাট করে নিয়ে আসি, কই ছিল হ্যাঁ হ্যাঁ, আমরা এই আপেলটা কই করলাম। আচ্ছা, এই যে এটাকে মুভ করে ধরেন, এই যে কাট হয়ে গেছে না, এটাকে এই যে এবার এটার নিচে একটা কালার নিতে পারেন। এই যে দেখেন তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে না, রিমুভ হলো ব্যাকগ্রাউন্ড। ওকে, এভাবে করতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ, এগুলো বরফ। আচ্ছা, পারা যাবে এরকম কি এটা এইটা, এই যে লেয়ারে যখন আর্টবোর্ড নিয়ে কাজ করব তখন লেয়ারগুলোতে ডাবল ক্লিক করলে এখান থেকে কালারগুলো চেঞ্জ করা যায়। হ্যাঁ, কোন সিলেকশন এটা না, এখানে কোনো এন্টার কিছুই চাপা লাগে না, একেবারে এন্ডিং পয়েন্টে এসে ছেড়ে দিলে ওইটা ম্যাচ হয়ে যাবে। ও, এখানে প্লেস করার জন্য, হ্যাঁ অন্য একটা পেজে, হ্যাঁ প্লেস, আমি জাস্ট দেখানোর জন্য আপনাকে এখানে নিয়ে আসলাম, এটা বোঝার জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে কিনা এটা বোঝার জন্য। আরও যদি নাইসলি করতে চান তাহলে এই যে সিলেকশনটা এই জায়গায় থাকবে, ব্যাকগ্রাউন্ড শুধু রিমুভ হবে। আচ্ছা, এখন সিলেকশনটা কোথায় আছে দেখেন তো, আপেলের মধ্যে না আপেল থেকে বাহিরে, ভালো করে দেখেন, আপেলের মধ্যে আউটসাইডে আছে না সিলেকশন। এবার যদি ডিলিট করেন তাহলে আপেলটাই ডিলিট হয়ে যাবে। এখন এই সিলেকশনটাকে আমাদের রিভার্স করতে হবে, যেটাকে আমরা ইনভার্স বলি। সো সিলেকশনে ক্লিক করেন, সিলেকশন মেনু, তারপরে লেয়ারটা সিলেক্টরকে ইনভার্সে ক্লিক করেন, শিফট কন্ট্রোল আই। এবার দেখেন তো আউটসাইড সিলেকশন হয়ে গেছে না, এখন ডিলিট বাটন প্রেস করেন। এই যে এটার নিচে একটা লেয়ার নিন, এটার নিচে একটা লেয়ার নিয়ে নিলাম, এটাতে আমরা এই কালার দিলাম। এবার দেখেন তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হলো কিনা, কি এর আর্টবোর্ড কালার এটাকে চেঞ্জ করতে চাচ্ছেন এরকম করে, এই ব্যাকগ্রাউন্ড এটার কালার তো চেঞ্জ হবে না, কারণ নতুন লেয়ার নিয়ে, হ্যাঁ সেটাই তো করলাম। এই যে নতুন একটা লেয়ার নিয়ে নিলাম না, এটার নিচে এই কালারটা অ্যাপ্লাই করলাম। এই যে এবার দেখেন এই অংশটুকু কি কিছু নাই, এই যে এই অংশটুকু খালি। আর্টবোর্ডের কালার হ্যাঁ চেঞ্জ করা যাবে, তবে ক্ষেত্র বিশেষে, ঠিক আছে। ওকে, এটাকে ডিসিলেক্ট করে দিন আর এটাতে কালার অ্যাপ্লাই করে দিন, ঠিক আছে। এই যে এখন দেখেন এটা আলাদা লেয়ার হয়ে গেছে না, কালার কি ডিলিট হয়ে জায়গায় থেকে গেছে, বুঝতে পারলেন। আচ্ছা, তারপরে আসেন পলিগোনাল, এখানে আরেকটা আছে পলিগোনাল লেসো টুল। এটা করা হয় স্ট্রেইট কোনো কিছুকে ডিলিট করার জন্য। যেমন আমি এখান থেকে একটা টেবিল নিয়ে আসি, ধরেন এটাও না, এটা শ্যাডো আছে, এটা সময় লাগবে, জলদি করা যাবে কোনটা, এটাও না, এটা। ওকে, রাইট ক্লিক, কপি, জাস্ট এই জায়গায় বসিয়ে দিলাম কন্ট্রোল ভি দিয়ে, আসছে এটা। ওকে, এবার আসেন পলিগোনাল লেসো টুল, যে কোনো একটা কর্নার থেকে শুরু করেন। এবং এটা মনে রাখবেন, এটা করতে গেলে অনেক সময় জুম ইন আউট করার দেয় না, এটা জুম ইন আউট করতে পারবেন না। এখন এটা এখান থেকেই শিফট চেপে চেপে ধরে, অথবা শিফট না, এই যে যতটুকু আপনি কাটতে চান, ওকে জাস্ট ক্লিক করবেন।
এটা যদি যতটুকু যায় আর কি স্ট্রেইটলি যায় ততটুকু ধরে ক্রপ, হ্যাঁ শুধু স্ট্রেইট লাইন বা কর্নার যেগুলো আছে কর্নারগুলোকে সুন্দর করে সোজা করে কাটার জন্য এটা পলিগনাল টুলটা ইউজ করা হয়। কিছু পিক্সেল আমি কেটে ফেলছি, ওকে। ওকে, এই তো এগেইন এটাকে কি করেন, সিলেক্ট থেকে ইনভার্স, এবার ডিলেট, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, এই তো ইজিলি হয়ে গেল না এটা। এবার আপেলের উপর আপেলটাকে উপরে তুলে দিই, আচ্ছা কন্ট্রোল টি দিয়ে এটাকে সিলেক্ট করে আপেলটাকে টেবিলের উপর বসিয়ে দিই। ওকে, ঠিক আছে, বুঝা গেল, ক্লিয়ার? আচ্ছা এবার আসেন এইটার ক্ষেত্রে, ম্যাগনেটিক লেসার টুল। ম্যাগনেটিক লেসার টুলের ক্ষেত্রে আমি আবার অ্যাপলটাকে নিয়ে আসি, কপি, এখান থেকে কন্ট্রোল ভি। এবার এতক্ষণ লেসার টুল দিয়ে পেন টুল দিয়ে লেসার টুল দিয়ে আমরা ক্লিক করে করে কাজ করছি না টেনে টেনে, এখন অটোমেটিক্যালি কাজ হবে ম্যাগনেটিক লেসার টুল। জাস্ট একটা ক্লিক করেন এখান থেকে, আর বাকিগুলো এটার সাথে আপনি মাউস কার্সরটাকে সুন্দর করে এটার সাথে সাথে কী করেন, ম্যাচ করান। যেখানে ক্লিক করা প্রয়োজন এখানে ক্লিক করেন, পয়েন্ট হয়ে যাবে। এটা কিভাবে নিচ্ছে আপনারা নিজেরাই এবার বলেন, কিভাবে সে তো কি বুঝতেছে, আমরা তো ক্লিক করতেছি না, দেখাইয়া দিচ্ছি। ভেরি গুড, পিক্সেল বুঝতেছে, কি পিক্সেলটাকে কিভাবে ধরতেছে, এর বাইরে কি পিক্সেল নাই, এটার আউটসাইড হোয়াইট কালার, তার মানে ওইখানে তো পিক্সেল আছে, তাহলে শুধু রেডটাকে কেন ধরতেছে, কি সিলেক্ট করে আশেপাশে যে নিচ্ছি, প্রথম যে আমরা ক্লিকটা করলাম তার আশেপাশে নিচ্ছি না এটাকে, সো যেদিকে সে রেড পিক্সেলগুলো পাচ্ছে ওইগুলোকেই ওই অনুপাতে সিলেক্ট করে নিচ্ছে, ঠিক আছে, চুম্বকের মতো, ইয়েস। এইটা আমরা এতটুকু মনে করেন দিয়ে দিলাম, ওকে চলে আসছে। এবার যেগুলো মনে করেন একটু উল্টাপাল্টা হয়ে গেছে, কম বেশি হয়ে গেছে, এখন কম বেশি কিন্তু খুব অল্প, পারফেকশন বেশি না, বেশিরভাগই পারফেকশন, ওকে, এগুলোর জন্য আমরা লেসার টুল ইউজ করতে পারি। লেসার টুল দিয়ে সিম্পলি যেগুলো পারফেকশন আনতে চান ওইগুলোকে পারফেকশনে নিয়ে আসলেন। ইজি, বাট এটা সবগুলা এখানে ইউজ, এটাতে সবগুলাতে এটা ইউজ নাও হতে পারে। লেসার টুলটা আপনি আজকে শিখলে এটা অন্যান্য কাজে ইউজ হবে, তবে ম্যাগনেটিক এটা অন্য জায়গায় নাও লাগতে পারে, বাট লেসার টুলটা এটা প্রাইমারি টুল এবং প্রাইমারি জিনিসগুলো কাজে লাগে বেশি। দেখুন আপনি হুট করে অন্য একটা ডিজাইনে গিয়ে আপনার লেসার টুল লাগতেছে না, ক্লিক মাউসের ধরে স্পেস বার চেপে, এই যে আমি মুভ করতেছি না, না মাউস চেপে ধরে, না না মাউস ছাড়বেন কেন, মাউস এরকম ক্লিক করা থাকবে, এরকম চাপবেন, ঠিক আছে। একটু আগে আমি অ্যাপলটা কীভাবে করলাম খেয়াল করেন নাই, ভুলে গেছে, বাসায় গিয়ে কাজ করে ঠিক হবে। এটাকে কন্ট্রোল শিফট আই দিলাম, ডিলেট, মাউসের ক্লিক চেপে ধরে করবেন, চেপে ধরে রাখা অবস্থায় স্পেস বার চাপবেন ডানে বামে, মাউসের এই ক্লিকটা ধরে রাখা অবস্থায় আপনি মাউসটাকে মুভ করাবেন, ঠিক আছে, এই জন্য হাতে ব্যথা এমনি হয় নাই। এতটুকু ক্লিয়ার? তারপরে আরও কিছু কাজ আছে, এগুলো আমরা আগামী দিন দেখবেন। এখানে এটার মেকানিজমটা একটু দেখেন কিভাবে কাজ করে। এই যে দেখেন ফ্রিকোয়েন্সি এইখানে বাই ডিফল্ট থাকে 57, এটাকে যদি আমরা বাড়াইয়া দিই আরও, তাহলে এই যে পয়েন্টগুলো না আরও ঘন ঘন করে নেবে, যদি আরও কমায় দেন পয়েন্টগুলো অনেক দূর দূর নিবে। ফ্রিকোয়েন্সি যদি 100 দিয়ে দিন তাহলে পয়েন্ট অনেক অনেক বেশি হয়ে কাজ করবে। এটা বাই ডিফল্ট 57 থাকে, এটা দিয়ে আমরা কাজ করতে পারি। ক্লিয়ার? ওকে, আজকে এতটুকুই থাক। হোমওয়ার্ক তো জেপিজি বানিয়ে সাবমিট করবেন এটাকে, এই যে এটাকে পিএসডি বানিয়ে রাখবেন, আপনার কাজগুলোকে সেভ করে রাখবেন আপনার পিসিতে, পিএসডি ওয়াশরুমে, ওকে আপনার পিসিতে রাখেন এগুলোকে, ক্লাস ওয়ার্ক। তারপরে এগুলো হলো এখান থেকে আমরা একটা ফাইল বানিয়ে নিই ফটোশপের।
এইটাতে এআই ফাইল লাগে না, এটাকে বলা হয় পিএসডি ফাইল, ফটোশপ ডকুমেন্ট। এই যে পিএসডি হয়ে গেছে, এখান থেকে আসেন পিএসডি, প্রথমটা অটোমেটিক্যালি তাকে পিএসডি, এই যে এটা হলো পিএসডি, এটা হলো আমাদের সোর্স ফাইল। এবার এটাকে আপনারা জেপিজি বানিয়ে গ্রুপে আপলোড করবেন। ফাইল থেকে যাবেন এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এজ, তারপর এই যে এখান থেকে, এগুলোতে তো প্রবলেম হওয়ার কথা না, কারণ ইলাস্ট্রেটর অনেক জেপিজি বানাইছে। এই যে এখান থেকে এক্সপোর্ট করে দিন ক্লাস 1 নামে, এই যে এআই ফাইল, সরি অল ফাইল জেপিজি, সেভ। কিছুই চেঞ্জ করা লাগবে না, সিম্পল। ওকে, এ হলো জেপিজি। 5টা পার্ট ডিজাইন করবেন, 5টা ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। লেসো টুল দিয়ে ম্যাগনেটিক টুল দিয়ে যে কোনো 5টা করে নেবেন, চেয়ার টেবিল বা কর্নার এগুলো যা আছে স্ট্রেট কর্নার, আর যে কোনো ফ্রুট 5টা করে নেবেন লেসো টুল দিয়ে, ঠিক আছে? ফ্রুট অথবা ফ্লাওয়ার, আপনাদের যেই জিনিসটা ভালো লাগে আজকে করে নেন এগুলা। সময়, কাজ তো বেশি নাই, পার্টি 5টা বানাতে বেশি সময় লাগবে না। লেসো টুল দিয়ে সিলেকশন করতে, 5টা সিলেকশন করতে সর্বোচ্চ 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টায় কয় মিনিট? কি তো স্যার মানে আমরা তো কয়দিন পরে কম লাগবে আমরা স্যার আমরা এই টুলসগুলো থেকে আমাদের স্যার করতে তোকে কেন? আমি তো তোকে দিলাম বার করিয়া। আর এটা তো স্যার আমরা তো এটা আমরা 3 বছরের এক্সপেরিয়েন্স আর আমরা তো স্যার আচ্ছা ধরলাম 3 ঘন্টা লাগবে, 3 ঘন্টা লাগবে মনে করেন। এই ধরেন আমি, আচ্ছা একটা পার্টি ডিজাইন করতে আমি ধরলাম 3 ঘন্টা, 5টা করতে কত? 15 ঘন্টা। সময় আছে কয়দিন আপনাদের? 48 ঘন্টা। 2 দিন আছে না সময়? 48 ঘন্টা। সব কিছু বাদ দিয়ে মনে করেন ঘুমটুম খাওয়া দাওয়া, মানে 30 ঘন্টা সময় আছে। 30 ঘন্টা, 15 ঘন্টা আপনি কাজ করলেন কি 2 দিনে? 2 দিনে 15 ঘন্টা কাজ, 15 ঘন্টা করবেন না 10 ঘন্টা, মনে করেন আপনি 4টা পার্টি করলেন, বাকি থাকলো কয় ঘন্টা? 20 ঘন্টা। বাকি 20 ঘন্টায় সিলেকশন করতে পারবেন না? হিসাব করে করে আপনাকে সামনে যেতে হবে এবং টাইমটাকে টাকার মতো হিসাব করতে হবে, ঠিক আছে? স্যার এই তো সুন্দরই যে আপনি দেন না স্যার ওই যে কন্টেস্টও স্যার আরটা যাওয়া লাগবে কিন্তু আরেকটা দিন ডিসকাস করা একদম স্যার ব্যক্তিগত কাজ আপনার কি কি একটু লিস্টিং করে তো আমার প্রতিদিনের। কবে অনার্স কোন ইয়ারে আপনি? ডিপ্লোমার জন্য। এখন ফাইনাল পরীক্ষা কবে থেকে? পলিটেকনিক্যালে পড়েন? এটিআই। বাড়ি কোন জায়গায়? আচ্ছা, স্যার আপনার কাছে স্যার আমার আরিফ ভাই বাসার খবর দিলে আপনার বাসার এটিআই এটা কথা, এই কথা বলে কিন্তু আমার কাছ থেকে আপনি নিতে পারবেন না, ঠিক আছে? এই এটিআই এর আশেপাশে আমার বাসা আছে, ঠিক আছে? আচ্ছা, এটাও কিন্তু আপনার রং ইনফরমেশন, এটাও আমার কিন্তু রং ইনফরমেশন, কারণ আমার বাড়ি সেনানিবাসের আশেপাশে নাই, কিন্তু আমাদের বাড়ির আশেপাশেই যে হাওরগুলো আছে ওইগুলোতেই সেনাবাহিনী ট্রেনিং দেয়। এখন পারলে বের করে ফেলেন।